আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বপ্নদ্রষ্টা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। স্বপ্নদ্রষ্টা একটি নতুন প্রোগ্রাম নিয়ে এসেছে, সেটা হলো পাবলিক স্পিকিং সেশন, যেখানে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি বিথি। আমাদের সাথে আজকে যিনি আছেন তিনি হলেন একাধারে পাবলিক স্পিকার, সমাজসেবক এবং লেখক। তারও আর একটি পরিচয় আছে, সেটা হলো তিনি স্বপ্নদ্রষ্টার প্রতিষ্ঠাতা। এত গুণে গুণান্বিত সে সেই মানুষটি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় নাহিদা হাসান ভাইয়া। তাকে আমরা ডেকে নিব, তার আগে আমরা একটু বলে নিই স্বপ্নদ্রষ্টা দক্ষ সমাজ গড়ার লক্ষ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছেন। যে উদ্যোগটি হলো বই কেন পড়বো, পাবলিক স্পিকিং কম্পিটিশন, যার মাধ্যমে আমরা পাবলিক স্পিকিং সম্পর্কে জানতে পারবো, পাবলিক স্পিকিং এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, এবং বই পড়া কেন পড়বো সে মাধ্যমে হলো দেশবাসীকে আমরা জানাতে পারবো যে কিভাবে বই পড়ার মাধ্যমে কিভাবে মানুষকে সচেতন করা যায়, বই কেন দরকার, বা কিভাবে বই পড়া উচিত, বা বই পড়ে আমাদের জীবনে কিভাবে উন্নতি করা সম্ভব। তাই আর দেরি না করে আমরা আমাদের সকলের প্রিয় নাহিদ হাসান ভাইয়াকে ডেকে নিচ্ছি। হ্যালো বিথি, কি খবর? কেমন আছেন? অনেক ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। উম, দিন কেমন যাচ্ছে? বেশ ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং চমৎকার ভাবে দিন কাটাচ্ছিলাম, এবং এই যে আজকের সময়টার জন্য একটা অপেক্ষা ছিল, এখন সেই অপেক্ষাটা শেষ হয়েছে এবং এখন আরো বেশি ভালো আছি। কারণ তুমি হয়তো জানো, আমি সব সময় মানুষকে শেখাতে পছন্দ করি এবং আমি কথা বলতে ভালোবাসি। তো আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার পরিবার স্বপ্নদ্রষ্টাকে অনেক বেশি ধন্যবাদ জানাই। এবং তুমি যেহেতু সঞ্চালনা করছো, তোমার জন্য শুভকামনা রইলো এবং অনেক ধন্যবাদ। নাহিদ, আজকে আমাদের কিন্তু কাজ দুইটা। একটা হলো আমরা বই পড়া কম্পিটিশন নিয়ে, যেটা ছিল পাবলিক স্পিকিং এ, সেটার রেজাল্ট দিব। আর সাথে হলো পাবলিক স্পিকিং এর গুরুত্ব আর প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার কাছ থেকে জানবো। তা প্রথম প্রশ্ন তোমাকে, পাবলিক স্পিকিং কি? পাবলিক স্পিকিং সম্পর্কে আমরা অবশ্যই জানবো। পাবলিক স্পিকিং অনেক কিছু। আবার যারা পাবলিক স্পিকিং সম্পর্কে এখনো জানে না, তাদের কাছে পাবলিক স্পিকিং কিছু না। তবে সবার আগে আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আমি শেখাতে পছন্দ করি, এবং একজন মানুষের একটা প্রয়োজনীয় গুণ থাকা দরকার, যে গুণটা অনেক বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, তা হচ্ছে শেখার আগ্রহ। তো নতুন কিছু শেখার আগ্রহ থাকা মানুষের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের লাইভটি যারা দেখছেন সবাই শেষ পর্যন্ত থাকবেন, এবং আমি ক্ষুদ্র মানুষ হিসেবে যে কথাগুলো বলবো এবং যে বিষয়গুলো শেখাতে চেষ্টা করব সবকিছু শেখার চেষ্টা করবেন। এবং বিথি, একটু সবাইকে জানিয়ে দাও যে তারা আসলে কি কি নিয়ে বসবে আসলে আমাদের এই সেশনটিতে যুক্ত হওয়ার জন্য, খাতা কলম যা যা লাগে একটু যেন বলে দাও সবাইকে। আমি ততক্ষণে লাইভটি শেয়ার করে দিয়ে আমি চট জলদি আবার চলে আসছি। জি, যেহেতু পাবলিক স্পিকিং এর গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে নাহিদ ভাই আমাদের সবাইকে অনেক ভালো করে বুঝিয়ে দিবেন, এবং উনি অনেক ভালো এই সম্পর্কে বোঝাতে পারবেন, এবং কি উনি শিখাতে পছন্দ করেন, যখন যেহেতু উনি আমাদেরকে শেখাতে সক্ষম হবেন। যেহেতু আমরা পাবলিক স্পিকিং সম্পর্কে জানতে চাই, সেজন্য আমাদের সবারই উচিত এখন ওনার লাইভটা অনেক সুন্দর করে শোনা, এমনকি সবাইকে শেয়ার করে দেওয়া, যাতে উনি সবাই এই লাইভটা শোনার জন্য, সবাই সবাই যেন শুনতে পারে, সবাই যেন জানতে পারে পাবলিক স্পিকিং এর প্রয়োজনীয়তা। আপনারা সবাই খাতা কলম যা লাগে আপনাদের নিয়ে বসে পড়ুন, ভাইয়া যা বলে তা নোট করে নেন, আপনারা আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন সেটা, ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। তৌফিক ভাইয়া যুক্ত হয়ে গেছেন, আমিনুল উজ্জ্বল ভাইয়া যুক্ত হয়ে গেছেন, অনেকে যুক্ত হয়ে গেছেন নাহিদ আমাদের সাথে। জি, সবাই আপনার সবাই যুক্ত হয়ে গিয়েছেন। আমি শুরু করি, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি বিথি তোমাকে, এবং আমার একান্তই নিজের পরিবার স্বপ্নদ্রষ্টাকে ধন্যবাদ জানাই।
চমৎকার একটি সুযোগ করে দেওয়ার জন্য। স্বপ্নদ্রষ্টা ঠিক 2017 থেকেই মানুষের তরুণ সমাজের স্কিলস ডেভেলপমেন্ট অনেক কাজ করেছে এবং এখনো করছে। স্বপ্নদ্রষ্টা যে সকল উদ্যোগ গ্রহণ করে এবং যারা মেম্বাররা আছে সবাই যে উদ্যোগগুলো গ্রহণ করে, আমি নিজে ফাউন্ডার হিসেবে খুব বেশি গর্ববোধ করি। এবং এই যে শেখানোর একটা সুযোগ করে দেয়া, এটার জন্য আমি স্বপ্নদ্রষ্টা পরিবারের কাছে কৃতজ্ঞ থাকবো। হোয়াট ইজ পাবলিক স্পিকিং? পাবলিক স্পিকিং খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু এটার ভ্যালু অনেক বড়। পাবলিক স্পিকিং কি? পাবলিক স্পিকিং হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টটা কাদের মধ্যে হবে? স্পিকার অ্যান্ড অডিয়েন্স। তো পাবলিক স্পিকিং, ধরো একটা বিষয়, সেই বিষয়টাতে দুইটা জিনিস থাকবে, এক হচ্ছে স্পিকার, এক হচ্ছে অডিয়েন্স, অর্থাৎ কেউ বলবে, কেউ শুনবে, এবং সেই বলা এবং শোনার মধ্যে চমৎকার কিছু একটা কম্বিনেশন যদি ক্রিয়েট করতে পারো, তখন হয়ে উঠবে সেটা একটা পাবলিক স্পিকিং। এবং প্রথমে ধারণা করা হতো যে পাবলিক স্পিকিং একটা ফর্মাল বিষয়, সেটা খুব ফর্মালি হ্যান্ডেল করতে হবে, সেখানে অনেক ফর্মাল কথাবার্তা হবে, সেই পাবলিক স্পিকিং এ ফর্মাল কথা ছাড়া অন্য কিছু হবে না। কিন্তু এখন আমরা জানতে পেরেছি এবং এখন আমরা জানি যে পাবলিক স্পিকিং শুধুমাত্র ফর্মাল কথাবার্তা না। পাবলিক স্পিকিং হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল, এনিথিং, any kind of communication with speaker and audience. জাস্ট তোমার একটা জিনিস রক্ষা করতে হবে, যে বক্তা থাকবে এবং শ্রোতা থাকবে, অর্থাৎ এ সিঙ্গেল পারসন টু এ গ্রুপ। ঠিক আছে, বুঝতে পেরেছো বিথি? যে একজন একটা গল্প হচ্ছে বা একটা আড্ডা হচ্ছে, সেখানে একজন সিঙ্গেল পারসন কথা বলছে, দ্যাটস এ পাবলিক স্পিকিং। অ্যান্ড সেজন্য আমরা সেটাকে বলি যে পাবলিকের সামনে কথা বলাটা হচ্ছে পাবলিক স্পিকিং। এবং এটা একজন মানুষের চমৎকার একটা দক্ষতা, কেননা একজন মানুষ যখন একটা গ্রুপ অফ পিপলের সামনে দাঁড়িয়ে কথা বলছে, তখন সম্পূর্ণ গ্রুপটা কিন্তু একজন মানুষের দিকে ফোকাসড, এবং সেই গ্রুপ অফ পিপলের সাথে আই কন্ট্যাক্ট বজায় রেখে যখন একটা সিঙ্গেল পারসন তার কথা বলতে থাকে, তার বক্তব্য শেয়ার করে, স্পিচ প্রদান করে, তখন সেটা হয়ে ওঠে পাবলিক স্পিকিং। সো আমরা সবকিছুই পাবলিক স্পিকিং বলতে পারি। বিয়ে বাড়ির মঞ্চে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে কথা বলাও পাবলিক স্পিকিং, ক্লাস ক্যাপ্টেন হিসেবে সবার সামনে দাঁড়িয়ে কথা বলাও পাবলিক স্পিকিং, খেলার মাঠে ক্যাপ্টেন হিসেবে সবাইকে দিক নির্দেশনা দেওয়াও পাবলিক স্পিকিং। বাট টুডে উই উইল টক অ্যাবাউট দ্য হোল থিং। আমরা শুধুমাত্র ফর্মাল পাবলিক স্পিকার হয়ে কথা বলবো না, জীবনের প্রত্যেকটা জায়গায় একজন পাবলিক স্পিকার হয়ে ওঠা শিখিয়ে যাব আজকে। এবং সবাই যারা যুক্ত হয়ে নিয়েছেন, খাতা কলম নিয়ে বসে পড়েন। যে বিষয়গুলো আমি শেখাবো, সেই বিষয়গুলো আমি কোথা থেকে শিখেছি জানেন? আমি শিখেছি সুদূর গাজীপুর থেকে ঢাকা সেই শাহবাগ গিয়ে একটা ওয়ার্কশপ জয়েন করে, বাসায় বসে সারা দিন রাত কোর্স কমপ্লিট করে, বাসা থেকে এখানে সেখানে যেখানেই সুযোগ পেয়েছি, যেখানেই পাবলিক স্পিকিং এর ওয়ার্কশপ হয়েছে, ছুটে গিয়েছি। কত টাকা কত টাকা দিয়ে আমার ওয়ার্কশপের টিকিট কিনতে হবে, কত দূরে যেতে হবে, সেগুলো আমি কোনো কিছুই বাধা আমার নিজের মধ্যে রাখিনি। যত দূরে হয়েছে আমি গিয়েছি, যত টাকা লেগেছে আমি গিয়েছি। এন্ড রাইট নাও আই ক্যান টিচ ইউ সামথিং। ওকে, থ্যাংক ইউ বিথি। অসাধারণ ভাবে আপনি বুঝিয়ে দিলেন। সবাই উদ্দেশ্যে বলছি, সবাই ভাইয়ার কথাগুলো খাতা কলম যেখানেই লিখে নাও, লিখে নেন, কারণ আপনাদের জীবনে এই জিনিসটা অনেক কাজে লাগবে। তাই ভাইয়া এবং অনেক সুন্দরভাবে আমিও যখন পাবলিক স্পিকিং ওয়ার্কশপে যেতাম, তখন আমি খাতা কলম নিয়ে যেতাম, পেন ইউজ করতাম, একটা পেন রাখতাম সাথে। এখনো স্টিল নাও আমি এখন শিখাবো মানুষকে, এখন আমি সাথে রেখেছি, কেননা কমেন্ট বক্স থেকেও আমি অনেক কিছু শিখতে পারি, তোমার কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারি, তো আমি নোট করে নিব। নাহিদ, আপনাকে এবার জিজ্ঞেস করবো পাবলিক স্পিকিং এর প্রয়োজনীয়তাটা আসলে কেন? বিথি, আবার যদি একটু বলতেন। পাবলিক স্পিকিং কেন প্রয়োজন? ওকে ওকে, পাবলিক স্পিকিং কেন প্রয়োজন? ঠিক আছে, প্রথম উদাহরণ দিচ্ছি। প্রথম উদাহরণ হচ্ছে এই যে আমরা দুইজন ফেসবুক লাইভে এসে
কথা বলছি অডিয়েন্সদের সামনে, এই কারণে পাবলিক স্পিকিং প্রয়োজন। অর্থাৎ একটা গ্রুপ অফ পিপলের সাথে কমিউনিকেশন বজায় রাখা, কমিউনিকেট করা, নিজের ফিলিংস এক্সপ্রেস করা, কিছু শেয়ার করা, এভরিথিং, সবকিছুর জন্য পাবলিক স্পিকিং প্রয়োজন। একটা উদাহরণ যদি দেই, যে আমেরিকার এক পলিটিশিয়ান, তিনি একজন স্কলার, অনেক বছর আগে তিনি মারা গিয়েছেন। তিনি একটা কথা বলে গিয়েছিলেন যে তাকে একজন জিজ্ঞেস করেছিল যে স্যার, আপনার তো অনেক গুণাগুণ, আপনার তো অনেক গুণাগুণ, তো এক কাজ করি স্যার, চলেন একটা মজার খেলা খেলি। তো সেই স্কলার বলল, ইয়েস ইউ ক্যান। তো সেই মানুষটা বলল যে ঠিক আছে স্যার, আমি আপনার কাছ থেকে আপনার যত গুণাবলী আছে সব আমি নিয়ে নিব, শুধু আপনাকে একটা গুণ আপনার কাছে রাখতে দিব। তো স্যার আপনি কোন গুণটা আপনার কাছে রাখবেন? তো সেই স্কলার বলল যে ঠিক আছে, আমি তোমাকে আমার সব গুণ দিয়ে দিলাম, আমি শুধু একটা গুণ রাখবো নিজের কাছে, সেই গুণটা হলো পাবলিক স্পিকিং। তো যে জিজ্ঞেস করেছে সে একটু অবাক হয়ে গেল, কেন স্যার, পাবলিক স্পিকিং কেন? আপনি আহ, চমৎকার নেতৃত্ব দেন, আপনি চমৎকার লিখেন, আপনি আর অনেক কিছু করতে পারেন, আপনি চমৎকার আর্ট করতে পারেন, আপনি সবকিছু করতে পারেন, আপনি পাবলিক স্পিকিং কেন, অর্থাৎ বক্তব্য দেওয়াটাই কেন? তখন সে স্কলার বলল যে ওই যে তুমি আমার কাছ থেকে সবগুলো গুণ নিয়ে নিলা, আমি যদি পাবলিক স্পিকিং আমার কাছে রাখি, আমি আমার এই স্কিলস এর মাধ্যমে, আমি আমার এই গুণের মাধ্যমে তুমি যতগুলো গুণ নিয়ে গিয়েছো, আমি সবগুলো গুণ আবার ব্যাক করতে পারবো। তো দ্যাট ইজ হোয়াই পাবলিক স্পিকিং ইজ ইম্পর্টেন্ট। যে পাবলিক স্পিকিং এর কারণে তুমি তোমার যত দক্ষতা, যত প্রয়োজন আছে, এভরিথিং, বিলিভ মি, এভরিথিং ইউ ক্যান গট ইট। একটা গবেষণায় দেখা যায় যে পাবলিক স্পিকিং এর মাধ্যমে মানুষজন তার 78% স্কিলস ডেভেলপ করতে পারে বা আর্ন করতে পারে। চিন্তা করো যে তোমার লাইফে চলার জন্য, তোমার লাইফে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, তোমার লাইফে সুন্দরভাবে সবকিছু পরিচালনা করার জন্য তোমার অনেক স্কিলস প্রয়োজন। তোমার জব সেক্টরে অনেক স্কিলস প্রয়োজন, তোমার অর্গানাইজিং সেক্টরে অনেক স্কিলস প্রয়োজন, ভার্সিটিতে, কলেজে, খেলার মাঠে, সব জায়গায় তোমার স্কিলস প্রয়োজন। তো বাই পাবলিক স্পিকিং you can earn 78% skills, and that's a great thing. যে 78% স্কিলস আমি শুধু পাবলিক স্পিকিং এর মাধ্যমে আর্ন করতে পারবো। তো দ্যাট ইজ হোয়াই পাবলিক স্পিকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমার যদি খুব বড় ইচ্ছা থাকে যে মানুষকে তুমি কিছু শেখাবা, তুমি একজন মোটিভেটর হবা, একজন অনুপ্রেরণাদায়ক মানুষ হবা, তোমাকে মানুষ ফলো করবে, তোমার যদি খুব ইচ্ছা থাকে যে মানুষজন তোমার কাছে কিছু শিখবে, তোমার যদি প্রচন্ড ইচ্ছা থাকে মানুষকে দুইটা ভালো কথা বলার, তো তোমার পাবলিক স্পিকার হতে হবে। কারণ তুমি যদি ভালো বক্তা না হও, মানুষ কিন্তু তোমার কাছ থেকে কিছু শিখবে না। জি নাহিদ, অনেক সুন্দর ভাবে আপনি বুঝিয়ে দেন। আমি একটা কথা বলে রাখি, নাহিদ যেহেতু আমার খুব ভালো বন্ধু, সেই খাতিরে নাহিদের সাথে আমার যে কোনো ধরনের প্রবলেম হলে আমি নাহিদের কাছে যখন যাই, নাহিদ এত সুন্দর করে বুঝায় দেয় বিষয়গুলোকে যে খুব সহজে আমি এটা সলভ করে ফেলতে পারি, বা আমি এই কাজটা অনেক সহজভাবে করে ফেলতে পারি। যেমন আমাকেও কিন্তু নাহিদ, যে আমি লাইভে এসে কথা বলবো বা আমি সবার সামনে দাঁড়ায় কথা বলবো, সেটাও কিন্তু নাহিদ আমাকে সাহস দিয়েছে যে এভাবে করলে হ্যাঁ তুমি পারবা, এভাবে করলে পারবা, বা ওভাবে গেলে পারবা। আসলেই নাহিদ অসাধারণ, আপনি অসাধারণ ভাবে সবাইকে বুঝাতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই জন্য। ধন্যবাদ। নাহিদ, পাবলিক স্পিকার হতে হলে আমাদের কি করতে হবে? পাবলিক স্পিকার হতে হলে আসলে অনেক কিছু করতে হবে। আবার আম, একদিক থেকে যদি বিবেচনা করি যে খুব অল্প কিছু করতে হবে, কিন্তু খুব হার্ড ওয়ার্ক করতে হবে। তোমাকে যদি একটা জিনিস বলি, একটা গল্প বলি, ঠিক আছে? একটা গল্প শেয়ার করি, যারা লাইভ অডিয়েন্স আছে তারাও একটা গল্প শুনে নিক। সেই গল্পটা হচ্ছে যে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে 1998 সালে একটা গবেষণা পরিচালনা করা হয়। গবেষণাটা হয় ছোট ছোট বাচ্চাদের মধ্যে। তো সেই ইউনিভার্সিটির যেই প্রফেসর গবেষণাটা পরিচালনা করেন, তিনি সম্পূর্ণ গবেষণার নেতৃত্ব দেন এবং সেই ছোট ছোট বাচ্চাদেরকে
কিছু পাজেল সলভ করতে দেয়। আমরা ছোটবেলা পাজেল সলভ করতাম, মনে আছে? আহ, মেলা থেকে কিনে আনতাম ছোট ছোট পাজেল গুলো, আমরা মেলাতাম। সেইগুলো সব বাচ্চাদের দেয় এবং সবাইকে বলে যে সলভ করো। তো ছোট ছোট বাচ্চারা সবকিছু সলভ করে। অ্যান্ড এরপর শিক্ষকের অবাক হয় যে বাহ, দারুণ, সবাই সলভ করতে পেরেছে। তো সবাইকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তো সব শিক্ষকেরা ছোট বাচ্চাদের একটা কথা বলে, সেটা হচ্ছে দারুণ করেছো তোমরা, চমৎকার। এবং সেকেন্ড যে কথাটা বলে সেই ক্ষেত্রে গিয়ে একটু ডিফারেন্স ক্রিয়েট করে। অর্ধেক বাচ্চাদের বলে তোমরা চমৎকার ভাবে এটা কমপ্লিট করেছো, কেননা তোমরা অনেক বেশি মেধাবী, তোমাদের চমৎকার মেধা দিয়ে তোমরা এটা সম্পন্ন করেছো। বাকি অর্ধেক বাচ্চাদের বলে যে তোমরা এটা সম্পন্ন করতে পেরেছো কারণ তুমি অনেক বেশি পরিশ্রমী। এরপর শিক্ষকের আবার আরেকটা পাজেল দেয়, এবার একটু কঠিন। তো কাকতালীয় ভাবে রেজাল্টের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে যেই বাচ্চাগুলোকে বলা হয়েছিল যে তোমরা অনেক বেশি মেধাবী, তোমরা অনেক বেশি ইন্টেলিজেন্ট, তোমরা অনেক বেশি ব্রিলিয়ান্ট, সেই বাচ্চাগুলো দ্বিতীয় পাজেলের ক্ষেত্রে গিয়ে অর্ধেক পাজেল সলভ করতে পারেনি। অর্থাৎ অর্ধেক বাচ্চারা ফেইল করে। অ্যান্ড দ্বিতীয় ক্ষেত্রে যে বাচ্চাগুলোকে বলা হয়েছিল যে তোমরা অনেক বেশি হার্ড ওয়ার্কার, তোমরা অনেক বেশি পরিশ্রমী, তাই তোমরা পেরেছো, সেই বাচ্চাগুলো সবগুলো পাজল সলভ করে দেয়। শিক্ষকের অবাক হয় যে কেন এমন হলো, হয়তো আহ, কোনো ভুল হয়েছে কোথাও। আবার পাজেল গুলো দেয়, একটু কঠিন পাজেল দেয়, এবার আবারও দেয়। কাকতালীয় ভাবে এবার হয়েছে কি বিথে জানো, যে অর্ধেক বাচ্চাদেরকে বলা হয়েছিল যে তোমরা চমৎকার মেধাবী, তোমাদের অনেক বেশি বুদ্ধি, তাই তোমরা পাজল সলভ করতে পেরেছো, কাকতালীয় ভাবে সেই বাচ্চাদের গ্রুপটা কেউ পাজল সলভ করতে পারেনি। অর্থাৎ সবাই ফিল করে। শিক্ষকেরা অবাক হয়ে যায় যে হাও, এটা কিভাবে পসিবল হলো। যে বাচ্চাদেরকে বলা হয়েছিল যে তোমরা অনেক বেশি পরিশ্রমী, কিছুক্ষণ পর শিক্ষকেরা প্রচন্ড অবাক হয়ে যায়, কেননা বিশ্বাস করতে পারেনি সেই বাচ্চাদের গ্রুপটা সবাই পাজল সলভ করেছে। অ্যান্ড এরপরে তারা আরো অনেক গবেষণা করে এই বিষয়গুলো নিয়ে, আরো অনেক স্কলার্স মতবাদ দেয়, অনেকে গবেষণা করে। অ্যান্ড লাস্ট অফ দ্য ডে, অ্যান্ড একদম দিনের শেষে এসে সবাই একটা সিদ্ধান্ত উপনীত হয় যে তোমাকে তোমার সাকসেসের লাস্ট পর্যায়ে নিয়ে যাবে তোমার হার্ড ওয়ার্ক, তোমার ইন্টেলিজেন্স, তোমার মেধা হয়তো তোমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে পারবে, কিন্তু হার্ড ওয়ার্ক তোমাকে প্রত্যেকটা সাকসেসের লাস্ট স্টেপ পর্যন্ত নিয়ে যাবে। এখন পাবলিক স্পিকিং করার জন্য কি কি প্রয়োজন, ঠিক আছে, সেই বিষয়ে কথা বলবো। প্রথম আমাদের জানতে হবে যে পাবলিক স্পিকিং করতে কি কি প্রয়োজন, অর্থাৎ যখন পাবলিক স্পিকিং একজন স্পিকার স্পিচ দিবে তখন কি প্রয়োজন। এন্ড এরপর আমরা জানবো সেই বিষয়গুলো আয়ত্ত করার জন্য আমাদের কি করতে হবে, অর্থাৎ একজন পাবলিক স্পিকার হিসেবে বেড়ে উঠতে আমরা কি করব। রাইট? আর ইউ রেডি? ঠিক আছে, আশা করছি অডিয়েন্স যারা আছে সবাই রেডি এবং সবাই খাতা কলম নিয়ে লিখতে বসেছে। এবং বিশ্বাস করবেন যারা আছেন, আমি মোটা ডায়েরি শেষ করেছি শুধুমাত্র পাবলিক স্পিকিং এর ওয়ার্কশপে গিয়ে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় শেখার আছে। তো পাবলিক স্পিকার হতে হলে যখন তুমি বক্তব্য দিবা, দ্য ফার্স্ট থিং ইজ তোমার জানতে হবে হোয়াট ইজ দ্য টপিক। অর্থাৎ যে বিষয় নিয়ে তুমি কথা বলবা, যে বিষয় নিয়ে তুমি শেখাবা, সেই বিষয়টা সম্পর্কে তুমি কতটুকু জানো, সেই বিষয় সম্পর্কে তুমি ঠিক কতটুকু জ্ঞান রাখো। অর্থাৎ আমি কিন্তু আজ থেকে 3 বছর আগে পাবলিক স্পিকিং সম্পর্কে জানলেও আমি কিন্তু 3 বছর আগে পাবলিক স্পিকিং সম্পর্কে মানুষকে শেখাতাম না, কেননা তখন আমি অনেক কিছু কম জানতাম। এবং স্টিল নাও আই এম লার্নিং, অর্থাৎ আমি আজও শিখছি, কিন্তু আমি যতটুকু জানি ঠিক ততটুকু দিয়েই মানুষকে আমি হেল্প করতে পারবো। সো লেটস স্টার্ট। প্রথম পাবলিক স্পিকার হয়ে একটা স্পিচ দিতে গেলে তোমার জানতে হবে হোয়াট ইজ দ্য টপিক। টপিক কি? সেটা তুমি খেলার মাঠে বক্তব্য দাও, সেটা তুমি একটা বিয়ে বাড়িতে বক্তব্য দাও,
সেটা তুমি কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দাও, অর্থাৎ লাইভে হাজারো অডিয়েন্সের সামনে তুমি কথা বলো। একটা বিষয় প্রথমেই কিন্তু আমি বলে নিয়েছি যে পাবলিক স্পিকিং ইজ কন্ট্যাক্ট অ্যান্ড কমিউনিকেশন বিটুইন স্পিকার অ্যান্ড অডিয়েন্স। সেটা লাইভ অডিয়েন্স হতে পারে, সেটা তোমার সামনে উপস্থিত অডিয়েন্স হতে পারে, ফেসবুক লাইভ হতে পারে, ইন এ ফোন কল হতে পারে, এভরিথিং জাস্ট এ কমিউনিকেশন। একটা কমিউনিকেশন হচ্ছে, একটা কানেকশন হচ্ছে বিটুইন স্পিকার অ্যান্ড অডিয়েন্স। তো সেটা যে কোনো মাধ্যমেই হোক, সেটা একটা পাবলিক স্পিকিং হবে। এবং আমার প্রায় 70 থেকে 75টার মতো জাস্ট লাইভ প্রোগ্রাম গিয়েছে এই লকডাউনে। অর্থাৎ সাধারণ। আগে যেই কথা বলতাম এখন আরেকটু স্ট্রংলি আই ক্যান এক্সপ্রেস মাইসেলফ, রাইট? তো ঠিক আছে, প্রথমে আমরা টপিক জানবো যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয় নিয়ে আমি কতটুকু জানি। তো জাস্ট রাইট ডাউন, খাতা কলম নেন এবং লিখেন যে পাবলিক স্পিকিং করতে হলে কি করতে হবে। তো ফার্স্ট থিং আমার কি জানতে হবে? টপিক। তো জাস্ট রাইট ডাউন, টপিক জানতে হবে যে কোন বিষয় নিয়ে তুমি কথা বলবা, সেই বিষয় সম্পর্কে তোমার জানতে হবে। সেকেন্ড থিং হচ্ছে সেটিং। সেটিং জিনিসটা কি? কোথায় কথা বলবা, কেন কথা বলবা, কাদের সামনে কথা বলবা, তিনটা জিনিস। গট ইট? জাস্ট রাইট ডাউন সেটিং। সেটিং সেটিং লিখেন, এরপর তিনটা জিনিস লিখেন, হোয়ার, হোয়েন অ্যান্ড হাউ। যে আমি কোথায় কথা বলবো, কেন কথা বলবো, কিভাবে কথা বলবো। অর্থাৎ তোমার জন্য একটা বড় মঞ্চ রাখা হয়েছে, নাকি তোমার জন্য একটা চেয়ার দেওয়া হয়েছে, তোমার জন্য কি মাইকের ভয়া তোমার এখানে সেট করে দেওয়া হয়েছে, নাকি তোমার হাতে মাইক থাকবে, নাকি তুমি লাইভে কথা বলবা, তোমার জানতে হবে। তো প্রথম হচ্ছে টপিক, দ্বিতীয় হচ্ছে সেটিং। অর্থাৎ তুমি সেটিং এ গিয়ে আবার তিনটা পয়েন্ট, হোয়ার, হাউ এন্ড হোয়াই। কাদের সামনে কথা বলছো, কেন কথা বলছো, কোথায় কথা বলছো, কিভাবে কথা বলছো। ঠিক আছে, গেল। তারপর জাস্ট টেক দ্য পেন এন্ড রাইট ডাউন দ্য 3 নাম্বার পয়েন্ট। সেটা হচ্ছে অডিয়েন্স। অর্থাৎ টপিক জানলা যে কি নিয়ে কথা বলবা, এরপর কোথায় কথা বলবা, কিভাবে কথা বলবা তাও জানলা, কাদের সামনে কথা বলবা, অডিয়েন্স। এবার চলো অডিয়েন্স সম্পর্কে জানা যাক। অডিয়েন্স কারা? আমি আজকে লাইভ করব, আমার লাইভে যতগুলো মানুষ থাকবে ততগুলো মানুষ হচ্ছে পাবলিক স্পিকিং সম্পর্কে জানতে আগ্রহী। তারা পাবলিক স্পিকিং সম্পর্কে জানবে, তাই না? তারা পাবলিক স্পিকিং সম্পর্কে প্রশ্ন করবে, তাদের মাথায় চলছে পাবলিক স্পিকিং, হোয়াট ইজ পাবলিক স্পিকিং। এন্ড ম্যাক্সিমাম ইজ স্টুডেন্ট, রাইট? আমি কি ভুল বলেছি? স্টুডেন্টের বাহিরে অনেকে থাকতে পারে, বাট ম্যাক্সিমাম পার্সন হচ্ছে স্টুডেন্ট। তো আমি শিক্ষার্থীদের সাথে কথা বলছি, আমি একজন ভার্সিটি স্টুডেন্টের সামনে কথা বলছি, আমি একজন কলেজ স্টুডেন্টের সামনে কথা বলছি। তো আমার কথার মধ্যে ঠিক ওই রকম বিষয়গুলো থাকতে হবে। তো যখন আমরা অডিয়েন্সে যাব, অডিয়েন্সে গিয়ে দুইটা পয়েন্ট আমরা নোট করব। প্রথম পয়েন্ট হচ্ছে এইজ, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মেন্টালিটি। অর্থাৎ অডিয়েন্স গুলোর এইজ, ম্যাক্সিমাম অডিয়েন্সের এইজ কত, কত বয়সের। আমি কি বয়স্ক লোকদের সামনে কথা বলছি যাদের বয়স 40 ঊর্ধ্ব, নাকি আমি শিশু বাচ্চাদের সামনে কথা বলছি যারা সবাই ক্লাস 5-এ পড়ে, নাকি আমি মাঠের কৃষকদের সামনে কথা বলছি, নাকি আমি এ গ্রুপ অফ প্রফেশনাল এমপ্লয়িজ তাদের সামনে কথা বলছি, কাদের সামনে? আই হ্যাভ টু নো, আমার জানতে হবে। যখন আমি জানবো তখন আমার কথা বলার টেকনিক চেঞ্জ হবে। আমি যখন তরুণদের সামনে কথা বলবো, ইউথদের সামনে, তখন আমার ভয়েস একটা পাওয়ার থাকবে, রাইট? আমার ভয়েসে তখন একটা শক্তিশালী ভাব থাকবে। তো যখন আমি বাচ্চাদের সাথে কথা বলবো, আমার স্পিচের মোস্ট অফ দ্য প্লেসেস আই উইল ইনক্লুড দ্য হিউমার। আমি আমার স্পিচের বেশিরভাগ জায়গায় হিউমার অ্যাড করব, অর্থাৎ কৌতুক অ্যাড করব, তাদের সাথে হেসে খেলে মজা করে কথা বলবো। আবার বয়স্কদের কাছে যাব, তখন একটু স্লোলি কথা বলতে হবে, তখন আমার একটু কঠিন ভাষায় কথা বলতে হবে, আমার একটু গভীরে যেতে হবে সবকিছু নিয়ে, আমার অ্যাকসেন্ট আর একটু সফট হবে। তো থার্ড পয়েন্ট অডিয়েন্স। অডিয়েন্সে গিয়ে আমরা দুইটা জিনিস খুঁজে নিব, এজ এবং মেন্টালিটি। যে মানুষগুলো আছে তাদের মেন্টালিটি কিরকম। কৃষকদের সামনে গিয়ে যদি বলি যে আপনাদের ইংরেজিতে কথা বলতে হবে, বলতেই হবে, না হলে জীবন চলবে না, আমার স্পিচ হবে না।
তারা আমার সাথে কথা বলবে না, তারা আমার সাথে কমিউনিকেট করবে না। বাট আমি যদি গিয়ে বলি যে আপনাদের আরেকটু হার্ড ওয়ার্ক করতে হবে, আপনারা আজকে এইবার প্রচুর পরিশ্রম করেছেন, 2 মণ ধান হয়েছে, পরের বছর আরো পরিশ্রম করেন, 5 মণ ধান হবে। গট মাই পয়েন্ট বিথি? এক্স্যাক্টলি। এন্ড এরপর হচ্ছে আবারও পেন নেন এবং লেখেন ওকেশন। কোন ওকেশনে আপনি স্পিচ দিচ্ছেন? বিয়ে বাড়িতে, নাকি খেলার মাঠে খেলা চলছে, নাকি স্বপ্নদ্রষ্টা সংগঠন ওয়ার্কশপ আয়োজন করেছে? কখন কোথায় আপনি স্পিচ দিচ্ছেন? ওকেশন, ইউ হ্যাভ টু নো ওকেশন। এন্ড থার্ড, ক্রেডিবিলিটি, গ্রহণযোগ্যতা। আপনার গ্রহণযোগ্যতা ঠিক কতটুকু? আপনি কথা বলছেন কিন্তু কেউ কথা শুনছে না, আপনি কথা বলছেন কেউ গ্রহণ করছে না, হবে না। ক্রেডিবিলিটি বাড়াতে হবে, গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। তো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অনেক কিছু আছে, আমি অনেক কিছু বলতে পারি, 10টা 15টা অনেক কিছু বলতে পারি যা পাবলিক স্পিকিং এর জন্য ইম্পর্টেন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট টপিক দোজ 5। আপনি 5টা জিনিস নোট করেছেন, এবার আমি বলবো সেগুলো আয়ত্ত করার জন্য কি করতে হবে। আচ্ছা, ঠিক আছে বিথি, আমি হয়তো একটু লং করছি। আপনি এক কাজ করতে পারেন, যারা কমেন্ট বক্সে অডিয়েন্স চলে এসেছে, আপনি একটু কমেন্ট করেন, তারপর আমি আবার হয়তো এই সেকেন্ড ফেজে এগুলো বলবো। কমেন্ট করার আগে আমি একটু জানিয়ে দিই, কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে কিন্তু আমাদের স্বপ্নদ্রষ্টা থেকে আয়োজিত পাবলিক স্পিকিং যে বই কেন পড়বো সেটার রেজাল্ট চলে আসবে। আর আমাদের ওয়াও, তাই? আমাদের আমি আসলে অতিথি অনেক দিন ধরে অপেক্ষা করছি যে কখন রেজাল্ট আসবে, কখন রেজাল্ট আসবে। জি, আর কিছুক্ষণের মধ্যে সেটা চলে আসবে। আমাদের অতিথি যিনি উনি আমাদের রেজাল্ট বলবে সবাইকে, যে তাহলে আমার কাছে একটু আমাদের রেজাল্ট গুলো পাঠিয়ে দিন, আমি দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। আমাদের রেজাল্টটা ঠিক কি সেটা আমাদের অতিথি আমাদেরকে জানাবে। তাই সবাই যুক্ত হয়ে যান, আর ভাইয়ার কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে দেন, যেন সবাই জানতে পারে যে ভাইয়া যেটা বলতেছে সেটা যেন সবাই শিখতে পারে, জানতে পারে। এবার কমেন্টে চলে যাই। আফসানা মিমি আপু কমেন্ট করেছে, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, তবে পিঠে পড়ে হাসি, প্রেমে পড়া বারণ নয়। থ্যাংক ইউ গ্রেট, আপু। দ্যাটস এ ক্রেডিট বিথি। থ্যাংক ইউ আপু। রাসেল আহমেদ লিখেছেন, বাহ চমৎকার, অনেক কিছু শিখতে পারলাম। আফসানা মিমি আপু আবার লিখেছেন, প্রিয় মুখগুলো আহা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদা পারভিন লিখেছে, অনেক কিছু জানতে পারছি, অসাধারণ ভাইয়া। এমডি সাব্বির হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম নাহিদ ভাইয়া। শোয়েব পারভেজ শাওন লিখেছে, খুব সুন্দর করে বুঝাচ্ছেন নাহিদ ভাইয়া। সিয়াম আহমেদ লিখেছেন, ভাইয়ার কথাগুলো অসাধারণ, সত্যি অসাধারণ। মেহরুন নাসা নিশি লিখেছেন, নাহিদ ভাইয়া আপনাকে আর আপনার কথা শুনতে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ। ঠিক আছে বিথি, আমরা তাহলে হচ্ছে তোমার যদি কমেন্ট পড়া শেষ হয়ে থাকে, আমরা তাহলে এবার আর একটু চলে যাই যে কিভাবে জি, আসলে আমরা পাবলিক স্পিকার হিসেবে বেড়ে উঠতে পারি। এবং একটু দ্রুত যারা আছেন স্বপ্নদ্রষ্টার, একটু আমাকে রেজাল্ট গুলো পাঠিয়ে দিলে আমরা রেজাল্টটা ডিক্লেয়ার করে দিব। তো ততক্ষণে সবাই জি, আমরা থাকবেন, খুব তাড়াতাড়ি ততক্ষণ রেজাল্ট দিয়ে দিব। খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে রেজাল্ট চলে আসবে। হয়তো কোনো চমক অপেক্ষা করছে। জি, একদমই একদমই। তো ঠিক আছে, এবং আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে পাবলিক স্পিকার হতে হলে কি করতে হবে, রাইট? একটু যদি আপনাকে আবার যদি একটু প্রশ্নটা বলতেন। পাবলিক স্পিকার হতে হলে আমাদের ঠিক কি করতে হবে? ওকে, ওকে, গ্রেট। সর্বপ্রথম 2টা জিনিস বলবো। যে প্রথম কথা হচ্ছে যে একজন স্পিকার হওয়ার আগে আপনাকে সব থেকে বড় লিসেনার হতে হবে। আবারও বলছি, যারা খাতা কলম নিয়েছেন একটু
লিখে ফেলুন জলদি করে যে পাবলিক স্পিকার হওয়ার আগে, অর্থাৎ আপনার স্পিকার হওয়ার আগে আপনার একজন অনেক বড় লিসেনার হতে হবে। অর্থাৎ যখন আপনি খুব মনোযোগ দিয়ে আরেকজনের কথা শুনবেন, যখন আপনি খুব মনোযোগ দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে পাবলিক স্পিকিং এর ওয়ার্কশপ গুলো করবেন, যখন আপনি খুব মন দিয়ে ইউটিউবে সারাদিন পাবলিক স্পিকিং এর ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু শিখবেন জানবেন, ঠিক তখন আপনি কারোর সামনে দাঁড়িয়ে ওই বিষয়ে দুইটা কথা বলতে পারবেন। তো প্রথম হচ্ছে আপনার অনেক বড় একজন লিসেনার হতে হবে। স্পিকার হওয়ার আগে লিসেনার হও। ঠিক যখন তুমি লিসেনার হবা তখন তোমার দুইটা জিনিস খুব ভালোভাবে স্কিলস ডেভেলপ হবে। এক হচ্ছে তোমার কথা বলার দক্ষতা, অর্থাৎ তুমি যখন 100 জন মানুষকে কথা বলতে দেখবা তখন তোমার মধ্যে সেই দক্ষতাটা তৈরি হবে যে না, নাও আই ক্যান অলসো টক, আমি এখন কথা বলতে পারবো। তারপর হচ্ছে তোমার অ্যাকসেন্ট অনেক ভালো হবে, তুমি একটা কথা সুন্দরভাবে উচ্চারণ করতে পারবা, তুমি সুচারুভাবে বর্ণনা করতে পারবা, কোনো সমস্যাই হবে না, তোমার ক্রেডিবিলিটি বেড়ে যাবে, তোমার কথাগুলো মানুষ মনোযোগ দিয়ে শুনবে, তাই না? তাই সর্বপ্রথম তোমার লিসেনার হতে হবে এবং তারপর তোমাকে অনেক পড়তে হবে, পড়তে হবে, প্রচুর পড়তে হবে। যখন তুমি অনেক পড়বা তখন তুমি বিষয়গুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারবা, তোমার নলেজ ডেভেলপড হবে, তোমার ভেতরে নলেজের একটি স্টোর হাউস ক্রিয়েট হয়ে যাবে। যখন তোমার মধ্যে এত এত জ্ঞান থাকবে তখন তুমি একজনের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবা, খুব মনোযোগ দিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করতে পারবা এবং কথা বলতে পারবা। তো প্রথম কথা হচ্ছে নোট করে নেন যে স্পিকার হওয়ার আগে আপনার লিসেনার হতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাকে রিডার হতে হবে, পড়তে হবে অনেক, তখন সঠিক বানান এবং সঠিক বানানটা আপনি দেখতে পারবেন এবং উচ্চারণটা আপনি দেখতে পারবেন, তাই না? তাহলে হচ্ছে প্রথমে আমরা যদি বলি যে লেখক হওয়ার আগে পাঠক হওয়া দরকার, বক্তা হওয়ার আগে শ্রোতা হওয়া দরকার, তাই না? ঠিক সেই জিনিসটা মেনটেন করতে হবে। এবং পরবর্তীতে যখন আপনি শ্রোতা হবেন, যখন আপনি ভালো পাঠক হবেন, তখন ওই যে পাবলিক স্পিকিং এর প্রথম স্কিলস যেটা আপনার মনে রাখতে হবে, টপিক, আপনি কিন্তু টপিক সম্পর্কে জেনে যাবেন। তারপর অডিয়েন্সের মেন্টালিটি, অডিয়েন্স, ওই যে 100 জন বক্তার বক্তব্য দেখলেন আপনি, আপনি বুঝে যাবেন যে তারা কিভাবে নিয়ন্ত্রণ করেছে। নাও আই ক্যান অলসো কন্ডাক্ট দিস লেসন, এখন আমি পরিচালনা করতে পারবো, তাই না? তো সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে আপনার একজন ভালো শ্রোতা হতে হবে, আপনার একজন ভালো পাঠক হতে হবে। তারপর হচ্ছে আমি যেটা বলছিলাম, হার্ড ওয়ার্ক করতে হবে। আপনি উম একটি স্পিচ লিখে না, আশেপাশে প্রচুর প্রতিযোগিতা আয়োজন করছে। এই যে স্বপ্নদ্রষ্টা চমৎকার একটা প্রতিযোগিতা আয়োজন করেছে যে বই কেন পড়বো। আমরা কিন্তু বই নিয়ে অনেক কম কথা বলি, আমরা বই নিয়ে কথা বলতে ভয় পাই, আমরা বই নিয়ে কথা বলি না, কিন্তু বই কেন পড়বো সেটা কিন্তু আমরা পড়ে এসেছি ক্লাস 9-এ প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধে, পুরো সব মুখস্থ করে ফেলেছি, পৃষ্ঠার পর পৃষ্ঠা সৃজনশীল লিখেছি, নৈর্ব্যক্তিক মুখস্থ করেছি, পরীক্ষায় 10-এ 10 পেয়েছি, কিন্তু কখনোই কারোর সামনে দাঁড়িয়ে বলতে পারিনি যে এই কারণে বই পড়া উচিত, এবং আমরা এখনো বলি না। ঠিক সেই কারণে স্বপ্নদশা সংগঠন চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করেছিল, অনেক ভালো লেগেছে এবং প্রত্যক্ষভাবে যুক্ত থাকতে পারে আমি নিজেকে অনেক বেশি গর্বিত মনে করছি। এই যে আমরা একটা বিষয় পড়ছি কিন্তু সেই বিষয়টা কখনো প্রয়োগ করছি না, এই বিষয়টাই আপনি ঠিক করতে পারবেন পাবলিক স্পিকিং এ এসে। আপনি যা জানবেন তা আপনার বলতে হবে, না বললে আপনার অডিয়েন্স আপনাকে গ্রহণ করবে নাকি করবে না? করবে না। করবে না। তো দ্যাটস দ্য অ্যান্সার। আপনি যা পড়বেন তা আপনার বলতে হবে। তো এই যে আমরা পড়ে এসেছি এবং আমরা এই যে এখন বলবো, এই বলাটাই হচ্ছে স্পিচ। এবং যখন আপনার স্পিচের কারণে আপনার অডিয়েন্স আপনার প্রতি খুশি হবে, মনোযোগ দিয়ে আপনার বক্তব্য শুনবে, তখন আপনি চমৎকার একজন পাবলিক স্পিকার হিসেবে বেড়ে উঠবেন। এবং কথা বলতে হবে, ওই যে বলেছি, হোক বিয়ে বাড়ি, হোক খেলার মাঠ, হোক ক্লাসরুম, হোক নিজের ফ্রেন্ড সার্কেলের কোনো বার্থডে, হোক এনি কাইন্ড অফ গ্রুপ, এনি কাইন্ড অফ কমিউনিটি, আপনি যখন কথা বলছেন আপনি একটি স্পিচ দিচ্ছেন। জাস্ট
আবারও মনে করিয়ে দেই যারা যারা অডিয়েন্স আছেন আমার সাথে এখন, যে পাবলিক স্পিকিং মানে হলো যে স্পিকার এবং অডিয়েন্সের সাথে একটা কমিউনিকেশন, সেটা লাইভ অডিয়েন্স, অর্থাৎ সেটা ফেসবুক লাইভ হতে পারে, আপনার সামনে অডিয়েন্স হতে পারে, এনিথিং। স্পিকার এবং অডিয়েন্সের মধ্যে একটা কমিউনিকেশন বিল্ড আপ হলোই কি পাবলিক স্পিকিং। অর্থাৎ আপনার জীবনের এখন থেকে, যারা পাবলিক স্পিকিং করেনি এখন থেকে একটা উদ্যোগ নিয়ে নেন যে আপনি খেলার মাঠে সুযোগ পেলে খেলার মাঠেই 4-5 জনের সামনে কথা বলবেন, বিয়ে বাড়িতে মাইক নিয়ে কথা বলবেন, ফ্যামিলিকে বোঝাবেন, এনিথিং। আমরা অনেক সময় বলি, আমি কিছুদিন আগে বিথির সাথে একটা গল্প করি, আবার অডিয়েন্স যারা আছেন তারও একটু শোনেন, যে কিছুদিন আগে একটা সেশনে গিয়েছিলাম, একটা সেমিনারে, ডিপ্রেশন ভিত্তিক একটা সেমিনারে গিয়েছিলাম, এন্ড সেখানে হচ্ছে ডিপ্রেশন থেকে উত্তরণের উপায় সম্পর্কে কথা বলার সুযোগ দিয়েছিল, এবং আমি সেখানে গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রেখেছি। তো আমি যখন মঞ্চে উঠলাম, হাতে আমার মাইক, তখন কোশ্চেন করে বসলো যে আমার তো ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়, আমি তো কিছু করতে পারি না, আমি তো প্রচুর ডিপ্রেশনে থাকি, আমার ভূমিকা কি হবে। অনেকে আবার অনেকে প্রশ্ন করেছে যে ভাই আমি তো আমার অমুক প্রিয় মানুষটাকে বোঝাতে পারছি না, আমার তো এই ফ্রেন্ডটাকে বোঝাতে পারছি না, তা আমি তো অনেক কষ্টে আছি, আমার কি হবে। তো সেই উত্তরগুলো হলো যে আপনি একজন ভালো পাবলিক স্পিকার না, তাই আপনি আপনার বাসায় বোঝাতে পারছেন না আপনার কি লাগবে। আপনি একটা কমিউনিটিকে বোঝাতে পারছেন না, আপনি যে লিড দিতে পারছেন না, আপনি ক্লাস পার্টিতে আপনার ফ্রেন্ডদের বোঝাতে পারছেন না যে ব্ল্যাক বোর্ডের ওইখানে গিয়ে ব্লু কালারের ব্যানারটা লাগালে ভালো লাগবে। আপনি আপনার ফ্রেন্ডদের বোঝাতে পারছেন না যে ওই ফ্রেন্ডের বিয়েতে সবাই একসাথে লাল কালারের পাঞ্জাবি পরলে ভালো লাগবে, কারণ আপনি একজন ভালো পাবলিক স্পিকার না। অর্থাৎ জীবনে মানুষকে বোঝানোর জন্য, মানুষের সাথে ভালো কমিউনিকেশন রক্ষা করার জন্য you have to be a public speaker। এবং পাবলিক স্পিকার হওয়ার জন্য ওই যে প্রত্যেকটা জায়গায় যে কথাগুলো বলেছি, আপনার কথা বলতে হবে, নিজে থেকে মাইক নিতে হবে। শুধুমাত্র হলুদে গিয়ে বসে এক জায়গায় গান শুনলাম, একটু খিচুড়ি খেলাম, বিরিয়ানি খেলাম, চলে আসলাম, নো। খেলার মাঠে গেলাম, এক কোনায় দাঁড়ালাম, বল আসলে আসবে, ব্যাট আসলে আসবে, খেলবো, চলে আসবো, নো নো। ক্লাসে বসবো, টিচার ডাকলে কথা বলবো না, চুপ করে স্যার আমি না, স্যার আমার পাশের জনকে দেন, স্যার আমি পারবো না, নো। প্রত্যেকটা সুযোগ নিতে হবে, ক্লাসে ইচ্ছা করে দাঁড়াতে হবে যে স্যার আই উইল টক, আজকের লেসনটা আমি পড়বো। এই যে আপনি সুযোগগুলো নিচ্ছেন এবং এইভাবে লিস্ট করেন যে আপনি আপনার জীবনে যখন 300টা স্পিচ দিবেন, এইরকম খেলার মাঠে হোক, বিয়ে বাড়ি হোক, নিজের বাসায় হোক, যে কোনো অডিয়েন্স, এনি টাইপ অফ অডিয়েন্স, যখন 300টা স্পিচ আপনার কমপ্লিট হবে, আপনি একজন পাবলিক স্পিকার। আচ্ছা, চমৎকার একটা জিনিস, পাবলিক স্পিকার হওয়ার জন্য কিছুই করতে হবে না, আপনি 300 বার যে কোনো একটা গ্রুপের সামনে দাঁড়িয়ে কথা বলেন এবং সাকসেস পান। 299 বার ফেল করুন, কিন্তু 300 নম্বরে গিয়ে সাকসেস পান, ইউল বি পাবলিক স্পিকার। থ্যাংক ইউ, আশা করি বুঝাতে পেরেছি। জি ভাইয়া, অসাধারণ ভাবে সবাই বুঝে গেছে আশা করি। নাহিদ, আমি যদি কিছু আবার বলি, যে যারা আছে আবার একটু নোট ডাউন করে নিবে, যে মানুষগুলো আছে, যে পাবলিক স্পিকার এর সময় কিছু কিছু গুণাবলী থাকা দরকার। আমি বলেছি যে কিভাবে পাবলিক স্পিকার হয়ে উঠবেন, বাট অনেক গুণাবলীর কথা বলেছি, আরো কিছু বলছি, একটু নোট ডাউন করে নেন। যারা যারা আছেন খাতা কলম নেন, নোট ডাউন করে নেন, কারণ নিজেটা নিজের মধ্যে থাকলে, নিজের ডায়েরিতে থাকলে বারবার দেখতে পারবেন, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন এবং মনে করতে পারবেন যে না, নাহিদ ভাই তো বলেছিল যে আমার এটা এটা লাগবে। পাবলিক স্পিকিং এর অন্যতম বড় একটা বিষয় কি জানেন? এই যে হাত পা নাড়াচ্ছি, কথা বলছি, এটা গেস্টার, এটা হচ্ছে গেস্টার। আপনার গেস্টার অ্যান্ড পশ্চার, এই দুইটা জিনিস পাবলিক স্পিকিং এর অনেক বড় দুইটা স্কিলস। অর্থাৎ আপনি কথা বলবেন এইভাবে না যে হ্যালো কেমন আছেন, আমার হচ্ছে পাবলিক স্পিকিং করতে হবে, ভালো আছেন আপনারা সবাই, পাবলিক স্পিকিং কইরেন, ভালো লাগবে সবার, ঠিক আছে। নো, এরকম হলে পাবলিক স্পিকার হতে পারবেন না। আপনার পশ্চার ঠিক রাখতে হবে, অর্থাৎ পুরো ফিট,
বডি একদম সোজা করে দাঁড়িয়ে কথা বলেন সবার সামনে। ইয়াস, আর ইউ রেডি গাইজ? সবাই তৈরি কথা শোনার জন্য? এরপর আপনার গেস্টার অর্থাৎ হাত, হাত দিয়ে কতভাবে অডিয়েন্স ইন্টারাকশন করছেন। আপনি যখন বলবেন সবাই, আপনি বলবেন আমি, তুমি, চোখের দিকে তাকাও, দ্যাটস গেস্টার। অর্থাৎ অডিয়েন্স ইন্টারাক্ট করতে পারবেন। আপনি এভাবে বললে হবে না, চোখের দিকে তাকাও, এই যে সবাই কথা বলছি, এভাবে করলে হবে না। তো দ্যাটস দ্য মেইন থিং, গেস্টার। সেকেন্ড থিং, একটু নোট ডাউন করে নেন সবাই, কন্ট্রোল অফ দ্য ভয়েস। ফার্স্ট গেস্টার অ্যান্ড পশ্চার, সেকেন্ড কন্ট্রোল অফ দ্য ভয়েস। আপনি মঞ্চে দাঁড়ালেন এবং গল্প বলছেন, এক বনে ছিল বাঘ, সেখানে একটা বিড়াল ছিল, হরিণও ছিল, তারপর তাদের মধ্যে মারামারি হয়েছিল। একই টনে কথা বলে যাওয়া, নো। আপনারা কিছু কিছু জিনিস ফলো করতে পারেন। রাজনৈতিক নেতাদের বক্তব্য, তারা বজ্র কণ্ঠে ভাষণ দেয়। টোন অফ ভয়েসের কন্ট্রোল যেটা, আপনি যখন সফট ভয়েসে কথা বলবেন তখন সফটলি, যখন আপনি কড়া কঠিন কিছু বলবেন ইউ হ্যাভ টু বি লাউড, বজ্রকণ্ঠী হতে হবে। আপনি যখন কাউকে কোনো কিছু কনসোল করছেন, কাউকে সান্ত্বনা দিচ্ছেন, ইউ হ্যাভ টু বি সফট, সফট টোনে। আপনার ভয়েস এরকম হতে হবে, এক বনে এক বাঘ ছিল এবং সেখানে একটা বিড়ালও ছিল এবং সেখানে একটা হরিণও ছিল, কিন্তু সিংহ আছে সেখানে। এই যে সিংহের শক্তি বেশি তাই আপনি বোল্ডলি বললেন, বিড়ালের শক্তি কম তাই আপনি, বিড়ালও ছিল। এই যে কন্ট্রোল, ওঠানামা ভয়েসের, এই জিনিসটা সব থেকে বেশি মাথায় রাখবেন। তো যারা আছেন ফার্স্ট নোট করেছেন গেস্টার অ্যান্ড পশ্চার, দ্বিতীয় নোট করেন কন্ট্রোল অফ দ্য ভয়েস, তৃতীয় নোট করেন ইউজিং হিউমার, ইউজিং হিউমার। অর্থাৎ এই যে বিথি আপু বসে আছে এবং আমি তাকে হাসাচ্ছি যে হাসো, এবং এই যে হিউমার ইউজ করা কথার মাঝে মাঝে, একটু কৌতুক কৌতুক করা, একটু রসিক হওয়া, ইউজিং হিউমার, এটা জানতে হবে। শুধুমাত্র আম, আম, আহ, বললেই হবে না, বোল্ড হতে হবে, হিউমার হতে হবে, ভালোভাবে আহ, কৌতুক করতে হবে। কারণ যখন কৌতুক করবা তখন জানবে, যখন কৃষকদের সামনে দাঁড়িয়ে কথা বলবা তখন এভাবে বললে হবে না যে আপনারা কি ভালো আছেন। নো, কমিউনিকেশনের একটা মিস্টেক হবে। সে ভাববে যে না, সে তো অনেক বড় মাপের মানুষ, তাহলে আমাদের একটু কথা কম কম বলা উচিত। বাট আপনারা যখন গিয়ে জিজ্ঞেস করবেন যে কি অবস্থা ভাইজান, খাইছেন নি, চলতেছে ভালো, সব ঠিকঠাক, দান হয়েছে ঠিক মতন, একটা ওয়েল কমিউনিকেশন বিল্ড হবে যে না না, সে তো আমাদের মানুষ, সে তো স্যুট বুট পরা হলেও সে কি আমাদের মতন কথা বলছে, তো তাকে বসিয়ে কথা বলানো যায়। বুঝেছেন? আবার মঞ্চে দাঁড়িয়ে সবাই প্রফেশনাল এমপ্লয়িজ, সেখানে গিয়ে কি অবস্থা সবার, খাইছেন নি দুপুরে, হবে না, জিজ্ঞেস করতে হবে লাঞ্চ কমপ্লিট। বুঝতে পেরেছেন কোন জায়গায় কি ব্যবহার করতে হবে? তো তৃতীয় বলেছি ইউজিং হিউমার। চতুর্থত ডেভেলপিং রিলেশনশিপ, অর্থাৎ যে গ্রুপের সাথে কথা বলছেন তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। যেখানে দাঁড়িয়েছেন আপনি সেখান থেকে কথা বলে, কথার মাধ্যমে সম্পর্কের উন্নয়ন করতে হবে। আমি যখন প্রথম প্রথম উপস্থাপনা করতাম হয়তো ভাবতাম যে কেমন হয়েছে, একটু কাচুমাচু করে কথা বলতাম, বাট উপস্থাপনা শেষ হলে গেস্টরা বলতো যে নাহি চমৎকার, তুমি আমাদের একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছো যাতে তোমার সাথে আমি ফ্র্যাঙ্কলি কথা বলতে পারি। তো একটু আগে যে উদাহরণ দিলাম, যে কৃষকদেরকে নিয়ে যে উদাহরণটা দিলাম, এমপ্লয়িজদের নিয়ে যে উদাহরণটা দিলাম, আপনার সামনে যে অডিয়েন্স থাকবে তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করেন, তখন আপনি একজন স্পিকার হবেন এবং আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। অর্থাৎ আপনি বিয়েবাড়ির মঞ্চে দাঁড়িয়ে যদি বলেন যে এখন আমরা নাচ গান থামিয়ে দিব, থেমে যাবে। যখন আপনি খেলার মাঠে দাঁড়িয়ে বলবেন যে না, আজকে আগে ব্যাটিং করবো না, আজকে আগে বোলিং করব, সবাই মেনে নিবে। ঠিক আছে? তো চতুর্থত বলেছি ডেভেলপিং রিলেশনশিপ উইথ অডিয়েন্স। পঞ্চম, পঞ্চম বলবো যে আপনি যেখানেই যান ইউজ নোটপ্যাড, ইউজ ডায়েরিজ, ইউজ ফোনের নোটপ্যাড ইউজ করতে পারেন। আপনি এরকম ছোট ছোট পেড ইউজ করতে পারেন, যেন
আপনি যেই বিষয় নিয়ে কথা বলবেন, আপনি যেই সিকোয়েন্সে কথা বলবেন, সেই বিষয়টা যদি ভুলেও যান একটু দেখে যাতে কন্টিনিউ করতে পারেন, এবং সবসময় ইউজ করবেন। কেননা যেটা বলেছি যে যেই গ্রুপে আপনি কথা বলবেন এমনও অডিয়েন্সের মধ্যে অনেকে থাকতে পারে যাদের কাছ থেকে আপনার কিছু শিখতে পারবেন। অনেক প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন আপনি হয়তো জানবেন, আপনি একটু পাশ কাটিয়ে চলে আসবেন, কিন্তু বাসায় এসে আপনার আবার সেটা একটু রিসার্চ করতে হবে। তো দ্যাটস ইট। বিথি, কন্টিনিউ। জি নাহিদ, এমনও হয় যে আমরা অনেক কঠিন কঠিন কাজ করে ফেলি, খুব ইজিলি করে ফেলি, ভয় পাচ্ছি না বা আমাদের কাছে এই কাজটা মনে হচ্ছে না আমরা পারবো। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমরা কথা যখন বলতে যাই মানুষের সাথে, আপনার সাথে আমি কথা বলতে যাই হোক বা অন্য কারোর সাথে যখন আমি কথা বলতে যাই, তখন আমাদের মধ্যে হয় ভয় কাজ করে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। এই জিনিসটা আসলে কাটিয়ে ওঠা যায় ঠিক কিভাবে? মানে এই জিনিসটা থেকে উঠাটা সবারই উচিত, যে ভয় না পেয়ে কথা বলা, সেই জিনিসটা থেকে আমরা মানে আমরা কিভাবে পারবো যে ভয়টা কাটিয়ে সবার সাথে কমিউনিকেট করার যে ওয়েটা, এটা যদি আপনি আমাদের বলতেন। ওকে, হয়তো একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি পাচ্ছি। আপনি ঠিক কি আছে। কোশ্চেনটা? জি, আমি প্রশ্নটা শুনতে পেয়েছি যে আমি যখন কথা বলবো তখন যদি ভয় পেয়ে যাই তাহলে তো আমার কথা কেউ শুনবে না, আমি একটু আমতা আমতা করবো, তাই না? তাই ভয় না পাওয়ার উপায় কি? যত কিছুই বলি বিথি, দিন শেষে হার্ডওয়ার্ক করতেই হবে। যদি আমি আজকে উপায় বলেও দিই, আপনি যদি সেই উপায় নিয়ে কাজ না করেন তাহলে ভয় কাটবে না। ভয় কাটানোর উপায় আমি বলে দিয়েছি ইতিমধ্যে। প্রত্যেকটা জায়গায়, ক্লাসে আপনি বসে আছেন, ভয় পাচ্ছেন স্যারদের সামনে দাঁড়িয়ে কথা বলার, ভয় পেলে চলবে না। ইউ হ্যাভ টু টেক দ্যাট রেসপন্সিবিলিটি টু স্ট্যান্ড আপ। তোমার নিজের দায়িত্ব নিতে হবে শেখার জন্য। তোমার প্ল্যান আছে পাবলিক স্পিকিং শিখবা, তুমি দায়িত্ব নিচ্ছ না নিজের, হবে না। নিজের দায়িত্ব নিজের নিতে হবে। এবং প্রত্যেকটা জায়গায় ভয় কাটিয়ে ওঠার উপায় কি আমি বলি, ছোট্ট একটা গল্প শেয়ার করি, যদি বোর না হও। এবং না না। আহ, গল্পটা হচ্ছে 2017 সালে আমি নটরডেম কলেজে যাই পাবলিক স্পিকিং করতে। আমার লাইফের ফার্স্ট মঞ্চে দাঁড়িয়ে কথা বলা। আমি আগে ক্লাস ক্যাপ্টেন ছিলাম, ক্লাসে কথা বলা হয়েছে, বিয়ে বাড়িতে মঞ্চে মাইক নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু প্রফেশনালি কোনো মঞ্চে দাঁড়িয়ে স্পিচ শেয়ার করার কোনো অপশন আমার ছিল না। তো নটরডেম কলেজে আমি একটা প্রতিযোগিতায় যাই, পাবলিক স্পিকিং কম্পিটিশনে, এবং আমি মাইক নিয়ে উঠি। তো সেই জায়গায় নিউ ইয়র্ক থেকে আসা পরিবেশবিদরা ছিল, তারা ওয়েল নোন পাবলিক স্পিকার, এন্ড তাদের সামনে আমি দাঁড়াবো এবং ইংরেজিতে কথা বলবো, যখন আমার ইংরেজি সম্পর্কে ভালো জ্ঞানও ছিল না। অর্থাৎ তখন আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম না। আমি তাও স্টেজে উঠেছি, স্ক্রিপ্ট লিখেছি, নিজের কাছে স্ক্রিপ্ট মুখস্থ করেছি সারা রাত ভরে। আমি ভয়ে ছিলাম, অনেক ভয়ে, যে মঞ্চে দাঁড়িয়ে কি হবে। আমি মঞ্চে উঠেছি এবং আমার সামনে নটরডেম ফটোগ্রাফি ক্লাবের ফটোগ্রাফার এসেছে এবং ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তোলা শুরু করেছে। তারা হয়তো ভেবেছে যে নাহিদ আহসান অনেক বড় একজন পাবলিক স্পিকার, সে হয়তো অনেক দারুণ কিছু বলবে। যখন তারা ফ্ল্যাশ জ্বালালো আমার সামনে, আমি সব ভুলে যাই, আমি স্টপ হয়ে যাই একদম। আমি আমতা আমতা করছিলাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এত এত ছবি তুলছে তারা, আমার সামনে ওয়েল নন পাবলিক স্পিকাররা বসে আছে, আমার তো ভুল গেলে চলবে না। ঠিক তখন আমি ভয় পেয়ে যাই। তো আহ, ভয় পাওয়ার কারণে আমি কথা বলতে পারিনি। ঠিক তার 1 বছর পরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পরিবেশ নিয়েই পাবলিক স্পিকিং কম্পিটিশনের আয়োজন করা হয় 2018-এ। অ্যান্ড 1 বছর পরে, ঠিক 1 বছর পরে পাবলিক স্পিকিং কম্পিটিশনে আমি আবার অংশ নেই। এবং এবার আমি পাবলিক স্পিকিং কম্পিটিশন আমার স্পিচ শেষ করার পরে টিচাররা পর্যন্ত দাঁড়িয়ে হাততালি দিয়েছিল, অ্যান্ড আমি প্রথম স্থান অর্জন করেছিলাম, আমি ফার্স্ট হয়েছিলাম। কারণ ভয় পাইনি তখন, ভয়কে জয় করতে পেরেছি।
অ্যান্ড আমি সব জয় করতে পেরেছি। তো ভয় পাওয়া যাবে না। কেন ভয় পাওয়া যাবে না? যেই জায়গায় ভয়, যেই জায়গায় ভয় সেই জায়গাগুলো আমি নোট ডাউন করে দিয়েছি অবভিয়াসলি। আবার একটু বলি, আবারও খাতা কলম নেন, একটু ওয়েট করেন। যে অডিয়েন্সদের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি আই কন্ট্যাক্ট মেনটেন করলে আপনি চমৎকার ভাবে তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবেন। যখন আপনি রিলেশনশিপ বিল্ড আপ করবেন তখন একটা ওয়েল কমিউনিকেশন ক্রিয়েট হবে। যখন ওয়েল কমিউনিকেশন ক্রিয়েট হবে তখন আপনি যতই কথা বলবেন তারা ততই হাততালি দিবে, রাইট? অর্থাৎ আপনার প্রথমে কি করতে হবে? অডিয়েন্সের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। এবং যখন আপনি রিলেশনশিপ বিল্ড আপ করা শিখে যাবেন তখন আপনি আর কাদের ভয় পান? আমি আমার ফ্রেন্ড বিথির সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পাই না। আমি আমার স্বপ্নদ্রষ্টার মেম্বারদের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পাই না, কারণ তাদেরকে আমি অনেক ভালোভাবে চিনি, তাদের সাথে আমার এক ভালো সম্পর্ক আছে। তো ফার্স্ট অফ অল আপনার অডিয়েন্সদের সামনে আই কন্ট্যাক্ট মেনটেন করে একটা রিলেশনশিপ বিল্ড আপ করার স্কিলস যদি আপনি ডেভেলপ করে ফেলেন নিজের মধ্যে, এরপর আর কোনো ভয় আপনাকে থামাতে পারবে না। তো জাস্ট মেনটেইন দিস। আপনি যখন ফ্রেন্ডদের সাথে কথা বলছেন চোখে চোখ রেখে কথা বলেন। আপনি যখন কোনো যে কোনো মানুষদের সাথে কথা বলছেন চোখে চোখ রেখে জিজ্ঞেস করেন কেমন আছেন, ভালো আছেন, একদম চোখ রেখে। একটা রিলেশনশিপ বিল্ড আপ করার ওয়ে আপনার জানা হয়ে যাবে। তখন অডিয়েন্স কে আপনি আর ভয় পাবেন না, এবং অডিয়েন্স কে ভয় পাওয়ার প্রবণতা আপনার মধ্যে থেকে যদি চলে যায় তখন আপনাকে পাবলিক স্পিকার হয়ে ওঠা থেকে কেউ আটকাতে পারবে না, বিলিভ মি। অসাধারণ নাহিদ। আমরা এখন আবার একটু কমেন্ট সেকশনে চলে যাই। কমেন্ট সেকশন অনেকে অনেক কমেন্ট করেছেন, এমন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সবাই। আমি যদি একটু বলি যে আমাদের পাবলিক স্পিকিং কম্পিটিশনের চিফ জাজ বাইজিদ খান রাজীব ভাইয়া, the School for Presentation and Public Speaking এর ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট, অ্যান্ড চমৎকার মেধাবী এবং চমৎকার পরিশ্রমী একজন মানুষ, যে মানুষটাকে আমি আমার পাবলিক স্পিকিং সেক্টরের মেন্টর হিসেবে বলে থাকি। অর্থাৎ আমি অনেক সেশনে গিয়েছি, অনেক ওয়ার্কশপে গিয়েছি, ম্যাক্সিমাম বায়েজিদ ভাইয়ার থ্রোতে যাওয়া হয়েছে এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এবং তিনি যেহেতু নিজে দি স্কুল ফর প্রেজেন্টেশন অ্যান্ড পাবলিক স্পিকিং এর ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট, চিন্তা করা যায় হি ইজ এ ভেরি ওয়েল নোন পারসন। অ্যান্ড সেই মানুষটা আমাদের পাবলিক স্পিকিং কম্পিটিশনের চিফ জাজ ছিল, আমার মেন্টর। অ্যান্ড তিনি কমেন্ট করেছেন, কমেন্টে যদি একটু পড়ো বিথি। ভেরি ওয়েল সেড নাহিদ আহসান। গুরুর কাছ থেকে শিষ্যের এই পাওয়া, এটা চমৎকার একটা বিষয়, এটা অনেক। এবং ভাই আরেকটা কমেন্ট করেছে, যে আমি একটু দেখি। ভাইয়া আবার কমেন্ট করেছেন, ভিডিওগুলোতে মার্কিং করতে গিয়ে সবার ভিডিওগুলো দেখার সুযোগ হলো, অনেক কিছু শিখেছি আপনাদের থেকে, সবাই চমৎকার ভাবে বলার চেষ্টা করেছেন। রাইট, ভাইয়া প্রচন্ড বিনয়ী একজন মানুষ। বাজিদ ভাইয়া সম্পর্কে যত বলবো তত কম। তিনি ভীষণ আন্তরিক, এবং এই যে ন্যাচারাল থাকা, পাবলিক স্পিকিং করার সময় ন্যাচারাল থাকতে হয়, একদম ন্যাচারাল। অর্থাৎ এটা আরেকটা জিনিস আপনি একটু খাতে নোট করে নেন, যে পাবলিক স্পিকিং করার সময়, কথা বলার সময় ন্যাচারাল থাকতে হবে। বাজিদ ভাইয়ের কাছে এই জিনিসটা আমি অনেক ভালো করে শিখেছি। অর্থাৎ তিনি খুব ন্যাচারালি কথা বলেন, তিনি খুব চমৎকার ভাবে সবকিছু ফুটিয়ে তোলেন, এবং তার কাছ থেকে এই গুণটা আয়ত্ত করেছি এবং এখনো শিখছি প্রত্যেকটা বিষয়। তিনি এতটা আন্তরিক, তিনি এতটা ভীষণ শ্রদ্ধার একজন মানুষ, তিনি আমাকে এতটা গাইড করেন। আমি রোজার সময় যখন করোনা হলো এবং হচ্ছে করোনার সময়টা শুরু হলো, তখন লকডাউনে চলে যায়, এবং তখন হয়তো রমজানও ছিল, রমজানও আসে। রমজান ছিল না তখন, আমার হয়তো খেয়াল নেই। হ্যাঁ, রমজান ছিল তখন। রমজান ছিল তখন, আমি মাত্র উপস্থাপনা করা শুরু করেছি, এবং বায়েজিদ ভাইয়া তিনি তখন গ্রামের বাড়িতে ছিলেন, এবং সাহারি করার পর, অর্থাৎ সাহারি করার পর ফজরের নামাজ পড়ার পর সেই ভোরবেলা তিনি আমাকে ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছেন যে নাহিদ, উপস্থাপনা করছো, বেশ ভালো হচ্ছে, এই জায়গায় ডেভেলপ করতে হবে, এই জায়গাগুলো শিখতে হবে। এবং আমি প্রচুর অনুপ্রাণিত হয়েছি যে তার মতন একজন মানুষ এতটা রাতে, যখন আসলে সবাই একটু ব্যস্ত দেখায়, ঘুমায়,
তিনি তার ছোট ভাইটাকে আরো তার ডেভেলপমেন্টে কাজ করছেন, তার ছোট ভাইকে আরো ভালো কিছু শেখাচ্ছেন, যেটা আমার জন্য অনেক কিছু। বাজিদ ভাইকে অনেক ধন্যবাদ, স্বপ্নসার সাথে সবসময় ছিলেন, আছেন। ধন্যবাদ। পরবর্তী কমেন্টে চলে যাই। সৃজন সরকার লিখেছেন অনেক ভালোবাসা নাহিদ ভাইয়াকে। আফসানা মিমি আপু লিখেছেন ভাইয়া খুব বেশি শিখতে চায়, আরো কিছু কিছু জানতে চায় ভাইয়া, দোয়া ও ভালোবাসা চায় আপু ভাইয়ার কাছে। সাদিয়া পুষ্প লিখেছেন গো অ্যাহেড নাহিদ এন্ড বিথি, বেস্ট উইশেস ফর টু বোথ অফ ইউ। রেজাল করিম জুয়েল লিখেছেন নাহিদ ভাইয়া আমার অনুপ্রেরণার মূল মন্ত্র। ফারজানা হক মিম লিখেছেন there are so many things to learn, well done bro, well done bro. থ্যাংক ইউ। মোহাম্মদ রাকিব লিখেছেন ভালোবাসা নাহিদ ভাইয়া। ধন্যবাদ। রুমেল লিখেছেন আপনাদের দেখে অনেক ভালো লাগছে ভাইয়া। ধন্যবাদ। নাহিদ জি, আপনার কাছ এবং থেকে আমরা অনেক জি বলেন। আমার কাছে পাবলিক স্পিকিং কম্পিটিশন রেজাল্ট চলে এসেছে। অসাধারণ, আমরা রেজাল্টে এবং যাব, তার আগে আমি আপনার কাছ থেকে খেয়াল আমি কিছু করছিলাম যে প্রচুর মানে একদম কাছাকাছি হয়েছে, হাড্ডাহাড্ডি ছোট্ট লড়াই। ছোট্ট জায়গায় অনেক হাড্ডাহাড্ডি লড়াই, অনেক চমৎকার একটা পাবলিক স্পিকিং কম্পিটিশন গিয়েছে। যে এবং আমি সবার ভিডিও গুলো দেখেছিলাম, অসাধারণ বলেছে সবাই, বই নিয়ে যে এত কিছু জানার আছে, আমরা অনেক কিছু শিখতে পেরেছি এই কম্পিটিশনের মাধ্যমে। সবার কাছ থেকে আমাদের শেখার আছে, এটা আমরা বুঝতে পেরেছি। জি নাহিদ রেজাল্টে যাওয়ার আগে ও ভাইয়া বাইজিদ খান রাজীব ভাই আবার বলেছে নাহিদ অত্যন্ত ভালো একজন বক্তা এবং পরিশ্রমী একটা মানুষ, ওর মুখে এত এত প্রশংসা শুনে নিজেকে স্পেশাল মনে হচ্ছে। obviously my mentor is always special to me. জি নাহিদ আপনার কথা শুনলে বা আপনার কাছ থেকে শিখলে, মানে আপনি অনেক কিছু জানেন বুঝেন, এমনকি আপনি কথা বলতে অনেক দক্ষ। ঠিক মানে আপনার কাছ থেকে আমরা এটা জানতে চাই যে আসলে আমরা কিভাবে কথা বলার মধ্যে দক্ষতা আনতে পারবো, যে আমরা একটা কথা বলতেছি সেটার মধ্যে কিভাবে পারবো আমরা দক্ষভাবে সে কথা, মানে কথাটা সবাইকে বুঝাতে। বেশ চমৎকার একটা প্রশ্ন এবং বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে গ্রহণযোগ্যতার জায়গা কিভাবে ক্রিয়েট করব। কথা তো সবাই বলতে পারি, তাই না? কিন্তু সেই কথা বললে সেটা ভালোভাবে কিভাবে কথা বলতে পারবো, কোথায় কখন কি কথা বলবো, তা আমাদের জানতে হবে এবং শিখতে হবে, তাই নয় কি? এবং ঠিক এই প্রশ্নটা করার জন্য বিথিকে অনেক অনেক ধন্যবাদ, যে বিথি অনেক চমৎকার সঞ্চালনা করে। বিথিকে নিয়ে যত বলবো তত কম, তার চমৎকার একজন হার্ডওয়ার্কার একজন পার্সন, অ্যান্ড সঞ্চালনায় তিনি অনেক সময় দিচ্ছেন, ভালো করছেন এবং ভালো করবেন, এবং চমৎকার সব প্রশ্ন করেছেন। জি, এই উপস্থাপনায় আসা কিন্তু সেটা আপনার জন্যই, যে আপনি আমাকে সুযোগ করে দিয়েছিলেন প্রথম স্বপ্নদ্রষ্টার মাধ্যমেই, যে আমি যে ভয়টা পেতাম বা আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম, মানে কখনোই কারোর সামনে ওরকম মানে এক্সপ্রেস করার কিছু মানে সাহস পেতাম না। তো নাহিদি আমাকে সেই মানে সুযোগটা করে দিয়েছে যে না বিথি তুমি যাও, তুমি পারবে। সেই সুযোগটা মানে যেটা আমি পারবো না, একদমই কোনো ধারে কাছেই ছিলাম না, সেই জায়গা থেকে নাহিদ আমাকে তুলে নিয়ে আসছে যে না বিথি পারবা। বা আমি হয়তো বা পারি না, কিন্তু তাও যা যা প্রশংসা পাই, মানে ছোটখাটো প্রশংসা, এটাও আমি অনেক খুশি যে না আমি পারছি, কিছু হলেও তো পারছি। এই জন্য নাহিদকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবং আমি গর্বিত যে আমি সবসময় চেষ্টা করি যে আমার বন্ধুদেরকে নিয়ে একসাথে বেড়ে ওঠার। আমার যে বন্ধুরা আছে আমার আশেপাশে, আমার যেই কাছের মানুষেরা আছে, আমার সিনিয়র আমার জুনিয়র কাছের মানুষেরা, প্রত্যেককে একটা ভালো জায়গায় তুলে নিয়ে আসা এবং প্রত্যেকের মধ্যে যেই স্কিলস গুলো আছে তা তুলে নিয়ে আসা। তো সেই নিয়ে আমি কাজ করছি। তো বিথি আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, যে পাবলিক স্পিকিং, তো কথা বলার মধ্যে একটা দক্ষতা কিভাবে নিয়ে আসবো, তো তা জানার আগে
আমরা একটা কাজ করার আগে কেন করব তা একটু জেনে নিই, ঠিক আছে? সবাই একটু খাতা কলম নিয়ে, আমাদের সাথে যারা আছেন একটু খাতা কলম নিয়ে একটু দ্রুত নোট করে নেন যে পাবলিক স্পিকিং করার ফলে আপনার মধ্যে কি কি গুণাবলী চলে আসবে এবং আপনার কি কি অ্যাডভান্টেজ থাকবে। ফার্স্ট থিং আপনি লিখে নেন, আপনার ফার্স্ট থিং আপনি লিখছেন হচ্ছে ক্যারিয়ার অ্যাডভান্টেজ। আই হোপ লিখেছেন ক্যারিয়ার অ্যাডভান্টেজ। আমি আবার একটু বলি যে কেউ একজন একটু সাথে সাথে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিবেন যে কি কি বলছি, অর্থাৎ যারা লাইভটি দেখছেন একজন কমেন্ট করার দায়িত্ব নিয়ে নেন, আমি কি কি অ্যাডভান্টেজ গুলো লিখছি সেই কমেন্ট গুলো করে ফেলা। অর্থাৎ আপনার কথা বলার যখন দক্ষতা আসবে, আপনি যখন কোথায় কি কখন বলতে হবে জানবেন, তখন আপনার কি কি অ্যাডভান্টেজ আসবে সেই বিষয়গুলো একটু নোট করে নেন। ফার্স্ট অফ অল ক্যারিয়ার অ্যাডভান্টেজ, দ্রুত লিখে ফেলুন, কমেন্ট বক্সে লিখতে থাকুন সবাই। দ্বিতীয়, কনফিডেন্স বুস্টিং, অর্থাৎ আপনার যে কনফিডেন্স থাকবে তা বুস্ট হতে থাকবে। আপনার যেই কনফিডেন্স যদি কমও থাকে, আপনার কনফিডেন্স কি বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। অর্থাৎ আপনার প্রথম জিনিস হচ্ছে লিখেছেন ক্যারিয়ার অ্যাডভান্টেজ, কমেন্ট বক্সেও কেউ একটু জানিয়ে দিন। দ্বিতীয় লিখেছেন বুস্ট কনফিডেন্স, ঠিক আছে? তৃতীয় লিখে দেন ক্রিটিক্যাল থিঙ্কিং। আমি একটু সামনে রেখেছি যাতে সবাই একটু খাতা কলম নেয়ার একটা আগ্রহ সৃষ্টি হয়, সবাই একটু খাতা কলম নিয়ে নেন সবাই, আমরা লিখবো। তৃতীয়, ক্রিটিক্যাল থিঙ্কিং, আপনার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ারটা বাড়বে, আপনার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা বেড়ে উঠবে। চতুর্থ লিখে ফেলুন পার্সোনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি যখন কথা বলা শিখতে পারবেন তখন আপনি ওই যে প্রথমে বলেছি যে ব্রিটিশ স্কলার বলেছেন যে পাবলিক স্পিকিং এর দ্বারা আপনি 78% স্কিলস আপনি আর্ন করতে পারবেন, অর্থাৎ আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হয়ে যাবে। চতুর্থ, তিনটা যদি লিখে থাকেন, চতুর্থ নাম্বার লিখতে থাকেন, পঞ্চম নাম্বার লিখে থাকেন যে সোশ্যাল কানেকশন, লিখেছেন আই হোপ। সোশ্যাল কানেকশন অর্থাৎ সামাজিক সম্পর্ক আপনার বৃদ্ধি পাবে। ষষ্ঠ নম্বর লিখেন কমিউনিকেশন স্কিলস, অর্থাৎ মানুষের সাথে যোগাযোগ করার দক্ষতা বাড়বে। সপ্তম লিখেন সবাই, আমিও লিখছি, পার্সোনাল স্যাটিসফ্যাকশন। পার্সোনাল স্যাটিসফ্যাকশন, নিজের আত্মতৃপ্তি বাড়বে। আপনি যখন আরেকজনকে কোনো কিছু বোঝাতে পারবেন তখন আপনার মধ্যে একটা আত্মতৃপ্তি সৃষ্টি হবে, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আত্মতৃপ্তি চলে আসবে, নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে একদম। এরপরে লিখবেন প্রফেশনাল নেটওয়ার্ক, আপনাদের মধ্যে একটা প্রফেশনাল নেটওয়ার্ক ক্রিয়েট হবে, একটা প্রফেশনালিজম ক্রিয়েট হবে। এবং এট লাস্ট যে বিষয় নিয়ে সবার আগ্রহ, লিডারশিপ, প্রত্যেকে একজন দক্ষ লিডার হিসেবে গড়ে উঠতে পারবেন। এবং কথা বলার দক্ষতা কিভাবে অর্জন করা যায়, জাস্ট তিনটা জিনিস বলবো। ফার্স্ট, যখন কথা বলবেন চোখে চোখ রেখে কথা বলবেন, আই কন্ট্যাক্ট। যখন কথা বলবেন হাসি মুখে চোখে চোখ রেখে কথা বলবেন। দুই, সবাই লিখছেন তো, আশা করছি লিখছেন। প্রথম, আই কন্ট্যাক্ট বজায় রাখবেন, যা কথা বলছেন তা অডিয়েন্সের সাথে আই টু আই কানেকশন ক্রিয়েট করে এরপর কথা বলবেন। দ্বিতীয়ত, গেস্টার, পশ্চার এবং ইওর অ্যাটায়ার। গেস্টার হচ্ছে এই যে হাত নেড়ে কথা বলা, পশ্চার হচ্ছে আপনি কিভাবে দাঁড়িয়ে কথা বলছেন সেটা, অ্যাটায়ার হচ্ছে আপনি কি পরিধান করেছেন, আপনার গেট আপ, আপনার ড্রেস আপ। এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো গ্রামে থাকি ভাইয়া, আমার তো ভালো ড্রেস নাই ভাই, আমার টাকা পয়সা কম, আমি ভালো ড্রেস আপ পড়তে পারছি না, নো সরি, ইউ আর রং। অনেক জায়গা আছে দেশের, অনেক জায়গা আছে ঢাকার, অনেক জায়গা আছে ঢাকার বাহিরের, খুব কম মূল্যে ফর্মাল ওয়্যার পাওয়া যায়। আপনারা সবাই জানেন কোথা থেকে খুব কম মূল্যে সবকিছু পাওয়া যায়। কালেক্ট এভরিথিং। যেখানে যাবেন একটা সঠিক গেস্টার পশ্চার রেডি করে, চুল ঠিক করে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করবেন। যখন আপনি ওয়েল প্রেজেন্টেবল হবেন তখন আপনার কথা সবাই গ্রহণ করবে। প্রথম, হাসি মুখ, আই কন্ট্যাক্ট। দ্বিতীয়, ওয়েল ড্রেস আপ, হাত নেড়ে কথা বলতে হবে, ভালোভাবে দাঁড়াতে হবে, এভাবে কুজো হয়ে চুপ হয়ে কথা বললে হবে না। থার্ড থিং, ওয়েল নলেজ, ডেপথ নলেজ, জানিয়ে কথা বলছেন, ডেপথ নলেজ থাকতে হবে। এই তিনটা জিনিস মাথায় রাখেন।
কথা আপনি বলতে পারবেন এবং আপনার কথা সবাই শুনতে বাধ্য হবে। অনেক অসাধারণ ভাবে নাহিদ আপনি সবকিছু বুঝিয়ে দিলেন। নাহিদ, আপনার কাছে যেহেতু এখন রেজাল্ট এসে গেছে, তাহলে আমরা রেজাল্টের দিকে যেতে পারি। জি, আমরা রেজাল্টে যাব। যারা যারা আছেন, আই হোপ যারা আছেন তারা সবাই মানে এখানে ভিডিও জমা দিয়েছিলেন অনেকেই। তো প্রথমে বলে দিই, যারা ভিডিও দিয়েছেন তাদের সবার ভিডিও আমি নিজেও দেখেছি। কিছু কিছু মানুষ যা যা করেছেন আমি আবার একটু বলি, এবার একটু ভুলগুলো ধরিয়ে দিই বিথি, এবং আহ, শেষে আমি রেজাল্টটা ঘোষণা করছি। যারা যারা আছেন সবাই একটু মেনশন করে দেন এন্ড শেয়ার করে ছড়িয়ে দিন। রেজাল্ট এখনই ডিক্লেয়ার হতে যাচ্ছে। ঠিক আছে, প্রথম ফার্স্ট থিং, অনেকে কথা বলেছেন খুব স্লোলি, একই টোনে, অর্থাৎ কথার টোন যখন ফার্স্টে যা ছিল লাস্টেও একই ছিল, মিডলেও একই ছিল, অর্থাৎ আপনার ভয়েস ওঠানামা করে নাই। আপনি চুপচাপ বসেছেন এবং কথা বলেছেন, বই এভাবে বই এই জন্য পড়তে হবে, বই পড়লে এটা হবে, বই পড়লে এটা হবে, বই পড়া অনেক জরুরি, কথা বলে গিয়েছেন। বাট আপনার গেস্টার পোস্টার কিছু ঠিক ছিল না, হাত নেড়ে কথা বলেননি, আপনি আই কন্ট্যাক্ট ঠিকভাবে রক্ষা করেননি, আপনি হাসি মুখে কথা বলেননি। প্রথম ভুল। দ্বিতীয়ত, অনেকে কথা বলেছেন কিন্তু ইন ডেপথ নলেজ ছিল না, বই কেন পড়বো সঠিক যুক্তি খাটাতে পারেননি। মানুষকে ইন্টারেক্ট করার যে আপনার যুক্তি শুনেই বাপরে, আমার তো আসলেই বই পড়তে হবে, আমি তো ভুল করে ফেলেছি বই না পড়ে, এইরকম একটা আহ, বোধ সৃষ্টি হতে হবে। তখন আপনি বলতে পারবেন কি আপনি সঠিক কথা বলেছেন, রাইট। অনেকে খুব সিম্পল যুক্তি দিয়েছেন কিন্তু বোল্ডলি যুক্তিগুলো দিতে পারেননি। দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল হচ্ছে অনেকে ক্যামেরায় তাকিয়ে কথা বলেন, অর্থাৎ আই কন্ট্যাক্ট রাখেননি। পাশে হয়তো কিছু রেখে বই যেন পড়তে হবে, এই কবি এই বলেছেন, এই লেখক এই বলেছেন, এই কারণে আমি বলবো, এই সেই করতে হবে, রাইট। পাবলিক স্পিকিং মিন্স আই you কন্ট্যাক্ট। have to speak something, you have to speak something in front of audience, keeping eye contact with them, right. You have to speak something in front of live audience, whatever it could be, Facebook, it can be a big auditorium. You have to speak in front of live audience, just keep eye contact. অনেকেই আই কন্ট্যাক্ট মেনটেন করেননি, তো এই জিনিসটা ভুল হয়েছে, এদিক ওদিক তাকিয়ে কথা বললে হবে না। তারপর অনেকে স্ক্রিপ্ট মুখস্থ করেছেন, সেটা বুঝা গিয়েছে। অনেকে অনেক জায়গা থেকে কপি করেছেন, বুঝা গিয়েছে। সবকিছু মিলিয়ে আমরা ভুলগুলো ধরিয়ে দিচ্ছি যাতে আরো ডেভেলপড হয়। ভয়েস টোন ঠিক করেন, ভয়েস কন্ট্রোল করেন, অডিয়েন্স কোন জায়গায় হাসবে, কোন জায়গায় ভেতরে গিয়ে লাগবে যে না আসলেই তো আমার বই পড়তে হবে। সবকিছু বিচার বিবেচনা করে 3 ভাগে ফলাফল নির্ধারণ করা হয়েছে। প্রথমত, যেই নিয়ম ছিল যে 50% নম্বর থাকবে অডিয়েন্সদের উপরে, অর্থাৎ কতজন মানুষ লাইক কমেন্ট শেয়ার করেছে তার উপরে, বাকি 50% থাকবে গেস্ট বিচারকদের উপরে, জাজদের উপরে, জাজমেন্ট। সে জাজমেন্টটা করেছি, প্রিলি জাজমেন্ট ছিল আমার, অ্যান্ড এরপর গিয়েছে আমাদের চিফ জাজ বায়াজিৎ খান রাজীব ভাইয়া, ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট দি স্কুল ফর প্রেজেন্টেশন পাবলিক স্পিকিং, মারাত্মক একজন পাবলিক স্পিকার, তিনি জাজ করেছেন। এবং এই দুয়ে মিলিয়ে কারোর হয়তো অনেক বেশি কমেন্ট ছিল, অনেক লাইক ছিল, কিন্তু মার্ক কম পেয়েছে। কারো হয়তো মার্ক অনেক বেশি কিন্তু লাইক কমেন্ট রেট একদম নাই, অডিয়েন্স নাই। আপনি অনেক ভালো কথা বলতে পারেন কিন্তু আপনার অডিয়েন্স আপনার কথা শুনছে না। আপনি হয়তো কথা খারাপ বলেছেন কিন্তু অডিয়েন্স ধরে রেখেছেন। বুঝতে পারছেন বিষয়গুলো? আশা করি সবাই বুঝতে পারছে। পাবলিক স্পিকিং মিন্স কথা বলা অডিয়েন্সদের সামনে আই কন্ট্যাক্ট মেনটেন করে, অর্থাৎ আপনার অডিয়েন্স ধরে রাখতে হবে, অডিয়েন্স আপনার প্রতি খুশি হতে হবে, রাইট। আপনি যত ভালো বক্তা হন না কেন, আপনার
অডিয়েন্স মেনটেন করতে হবে, অডিয়েন্স ধরে রাখতে হবে। তো স্বপ্নদ্রষ্টার আয়োজিত পাবলিক স্পিকিং কম্পিটিশনে অডিয়েন্স ধরে রাখা, অডিয়েন্সদের লাইক কমেন্ট সর্বোচ্চ পাওয়া এবং ভালো মার্ক পেয়ে প্রথম স্থান যিনি অর্জন করেছেন, প্রথম স্থান যিনি অর্জন করেছেন অর্থাৎ আমি আমি একটু আটকে আমাদের সাথে আবার আহ, যুক্ত হয়েছেন আমাদের চিফ জাজ, আমাদের প্রধান বিচারক বাজিদ খান রাজীব ভাইয়া। বডি ল্যাঙ্গুয়েজ না থাকে অনেকে পিছিয়ে পড়ছেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি যেটা বলেছি যে গেস্টার পস্টার ছিল না, আপনার হাত নড়ছে না, আপনার বডি একদমই না, আপনার ভয়েস টোন কন্ট্রোল ছিল না। বুঝতে পারছেন সবাই? আসলে সবাই বুঝতে পারছেন। তো এই যে আমাদের আমাদের সাথে সব সময় বাজিদ ভাই আছেন এবং আহ, আমাদের সব সময় দিক নির্দেশনা দিচ্ছেন যে কে কি করেছেন। তো চমৎকার একজন মানুষ তিনি। তো যিনি ফার্স্ট হয়েছেন, ফার্স্ট কি শুনবেন সবাই? একটু একটু কমেন্ট বক্সে সারা জায়গায়, একটু কমেন্ট বক্সে সারা জায়গায়। সবাই একটু গেস করেন যে ফার্স্ট কে হতে পারে। এবং এবং ফার্স্ট নাহিদ কে আমরা হচ্ছে? আমরা নাহিদ আমরা কিন্তু একটু অন্যভাবেও করতে পারি, থার্ড সেকেন্ড ফার্স্ট এইভাবে করলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হবে। ফার্স্ট থেকে আমরা একটু হাইড করে রাখি। হুম হুম হুম, অবশ্যই চমৎকার হবে, দারুণ দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তো কে থার্ড হয়েছে? যে থার্ড সবাই হয়েছে করেন কমেন্ট বক্সে, যারা যারা দেখেছেন ভিডিওগুলো তাদের থেকে কেউ গেস করে বলেন যে থার্ড কে হতে পারে। এখনই শুরু হতে যাচ্ছে। জি, এখনই কমেন্ট দেখতে চাই। ঠিক আছে, আমি তাহলে থার্ড বলার জন্য প্রস্তুত। আবারও বলছি, প্রচন্ড কষ্ট হয়েছে। যারা চমৎকার কথা বলেছেন তাদের হয়তো অডিয়েন্স ছিল না, তাদের ভিডিও খুব কম মানুষ দেখেছেন। যারা হয়তো বডি ফিটনেস ঠিক ছিল না, বডি গেট আপ ঠিক ছিল না, তারা হয়তো অনেক লাইক রিয়েক্ট কমেন্ট জোগাড় করেছেন। বাট সবকিছু মিলিয়ে আপনার একটা ব্যালেন্স মেনটেন করতে হবে এবং আমাদের সেই ব্যালেন্স মেনটেন করতে গিয়ে খুব কষ্ট করতে হয়েছে। এবং বাইজিদ খান রাজীব ভাইয়ার মতন চমৎকার একজন মানুষ না থাকলে আমাদের রেজাল্ট তৈরি করতে অনেক বেশি সমস্যা হয়ে যেত। তো বাইজিদ ভাইয়ার মার্কিং এবং অডিয়েন্স ইন্টারাকশন সবকিছু মিলিয়ে থার্ড কি ঘোষণা করব আমি? একটু অডিয়েন্সরা বলেন দেখি কে কে থার্ড শুনতে আগ্রহী। সম্ভবত কেউ গেস করতে পারতেছে না, কারণ হাড্ডাহাড্ডি লড়াই ছিল, কে ফার্স্ট সেকেন্ড থার্ড বোঝা মুশকিল হয়ে গেছে সবার জন্য। আচ্ছা, আমরা একটা জিনিস বলি, চমৎকার একটা নিউজ দেই। সেই নিউজটা হচ্ছে, এত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমাদের গিফট পার্টনার বুকস ম্যাপ ছিল। তিনটা গিফট তারা দিবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তিনটা গিফট তারা দিবে এবং বুকস ম্যাপ রেডি গিফট দেওয়ার জন্য। এবং বুকস ম্যাপকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা যারা আছেন বুকস ম্যাপকে আবারও ধন্যবাদ জানাই। বুকস ম্যাপ একটা অনলাইন বুকশপ, যারা বই কিনতে চান তারা অনেক অনলাইন বুকশপ থেকে বই অর্ডার করেন। অনলাইন বুকশপ বুকস ম্যাপ তাদের নতুন যাত্রা শুরু করেছে, পথ চলা শুরু করেছে। সেই বুকস ম্যাপ আমাদেরকে স্পন্সর করেছে, তিনটা বই তারা দিবেন। এবং সেই যে শুরুতে, লাইভের শুরুতে একজন অডিয়েন্স আমাদের এখানে কমেন্ট করেছিলেন, সেই তকিব তৌফিক ভাইয়ার তিনটি বই যাচ্ছে গিফট হিসেবে এবং বুকস ম্যাপ দিচ্ছে গিফট। তো সাধারণ। সেই জায়গা থেকে বুকস ম্যাপের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল, বুকস ম্যাপকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল স্বপ্নস্টার পাশে থাকার জন্য। কিন্তু এত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যে বুকস ম্যাপের তিনটা প্রাইজের পাশাপাশি আমি নিজে আজকে স্বপ্নদ্রষ্টার পক্ষ থেকে চতুর্থ প্রাইজও দেওয়ার ঘোষণা দিচ্ছি। অর্থাৎ আমাদের আজকে বিজয়ী হচ্ছেন চারজন, তিনজন নয়, আরে বিজয়ী হচ্ছেন কয়জন? সারপ্রাইজ ছিল চারজন। সবার জন্য। কারণ আমি চাই না যে ভালো ভালো পাবলিক স্পিকার হারিয়ে যাক, তাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। সবাই ভালো, কিন্তু ভালোদেরও ভালো অনেক আছে। তো চতুর্থ ঘোষণা করতে যাচ্ছি আমি। সবাই রেডি? ঠিক আছে। জি নাহিদ, আর তর্ক চতুর হইছে না, আপনি চতুর্থ ঘোষণা করে দেন। চতুর্থ হয়েছে, চতুর্থ হয়েছে রাতুল হাসান তুর্য। রাতুল হোসেন তুর্য হয়েছেন চতুর্থ।
চমৎকার স্পিচ রেখেছেন এবং আহ, প্রচন্ড ভালো স্পিচ দিয়েছেন। কমেন্ট চারজনকে বক্সে প্রাইজ দিয়ে সবাই যাচ্ছি। রাতুল ভাইয়াকে হ্যাঁ, অভিনন্দন জানিয়ে দেন। একটু রাতুল ভাইয়াকে দেখি কে কে আছেন কমেন্ট বক্সে। রাতুল ভাইয়া সবাই একটু অবাক, চারজনকে প্রাইজ দিচ্ছি আমরা। সবাই রাতুল ভাইয়াকে অভিনন্দন জানিয়ে দেন। রাতুলকে একটু মেনশন করে জানিয়ে দেন যে রাতুল হোসেন তুর্য প্রাইজ পেয়েছে, চতুর্থ হয়েছে। চমৎকার বাচন ভঙ্গি এবং বক্তব্য দেওয়ার জন্য বই নিয়ে কেন কথা বলবেন, সবকিছু চমৎকার ভাবে করেছেন। দারুণ দারুণ। রাতুল হোসেন তুর্যকে চাচ্ছি কমেন্ট বক্সে। আমি কমেন্ট বক্সে ভাইয়াকে দেখেছিলাম। কংগ্রেচুলেশন জানাচ্ছেন অনেকেই রাতুল হোসেনকে। ঠিক আছে, আমরা এবার কততম ঘোষণা করব? তৃতীয়? জি, থার্ড। চতুর্থ হয়েছেন রাতুল হোসেন তুর্য। রাতুলের গিফটটা যাবে স্বপ্নদ্রষ্টা পরিবারের পক্ষ থেকে, একদম সরাসরি স্পেশাল গিফট। এবং ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের গিফট যাবে সরাসরি বুকস ম্যাপের পক্ষ থেকে, এবং সরাসরি তারা বুকস ম্যাপ থেকে আহ, গ্রহণ করবে প্রাইজ, খুব শীঘ্রই চলে যাবে। চমৎকার বাচনভঙ্গি, চমৎকার যুক্তি এবং অডিয়েন্স ইন্টারেকশন থেকে তৃতীয় হয়েছেন সর্দার রাকিব হাসান, SRH তুর্য। তৃতীয় হয়েছেন সর্দার রাকিব হাসান, SRH তুর্য। আমরা একটু কমেন্ট বক্সে চলে যাই আবার। সবাই অভিনন্দন জানিয়ে দেন সরকার রাকিব প্রধান হাসানকে। প্রধান বিচারক কমেন্ট করে প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন। তিনজনের জায়গায় আমরা চারজনকে পুরস্কার দিচ্ছি ভাইয়া। SRH তুর্য। সবাই একটু কমেন্ট বক্সে চলে আসি। যারা যারা বিজয়ী হচ্ছেন লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন দ্রুত, তারা বিজয়ী হয়ে গেছেন, অভিনন্দন জানান। SRH তুর্য হয়ে অবাক হয়ে গিয়েছেন গেছে। সেকেন্ড। থার্ড সরি, SRH তুর্য সর্দার রাকিব হাসান থার্ড হয়ে গিয়েছেন। কমেন্ট বক্সে দ্রুত কংগ্রেচুলেশন জানিয়ে দেই সবাই। এবার অপেক্ষা দ্বিতীয়, সেকেন্ড। বুকস ম্যাপ থেকে তুর্যর কাছে পুরস্কার চলে যাবে 2 দিনের মধ্যে। বুকস ম্যাপ অনলাইন বুকশপ, তাদের কাছ থেকে পুরস্কার চলে যাবে তুর্যর কাছে খুব জলদি, 2 দিনের মধ্যে। তুর্যকে খুব দ্রুত আহ, আমাদের কাছে তার সবকিছু আছে, তার কাছে প্রাইস চলে যাবে। ঠিক আছে, তুর্যকে অনেক অনেক অভিনন্দন। চতুর্থ হয়েছেন আহ, রাতুল হোসেন তুর্য, এবং তৃতীয় হয়েছেন সর্দার রাকিব হাসান, তার নামও SRH তুর্য আছে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি দ্বিতীয়তে। দ্বিতীয় হয়েছেন, যিনি দ্বিতীয় হয়েছেন, কে হতে পারেন দ্বিতীয়? কে হতে পারেন দ্বিতীয়? দ্বিতীয় হয়েছেন সাইরা দিবা, সাইরা আক্তার দিবা। তিনি হয়েছেন দ্বিতীয়। চমৎকার বাচনভঙ্গি এবং ভালো যুক্তি ছিল, এবং তিনি চমৎকার একটি বক্তব্য রেখেছেন, এবং তার ভিডিওতে ওয়েল অডিয়েন্স ইন্টারাকশন ছিল। সব মিলে সাইরা আক্তার দিবা হয়েছেন দ্বিতীয়। সবাই সবাই দিবাপুকে কমেন্ট বক্সে অভিনন্দন কংগ্রেচুলেশন জানিয়ে জানিয়ে দেন। নেন, সবাই দ্রুত কমেন্ট বক্সে চলে যায়। সাইরা আক্তার দিবাকে মেনশন করে জানিয়ে দেই তিনি হয়েছেন দ্বিতীয়। এবার অপেক্ষা প্রথম ঘোষণা করার জন্য। প্রথম কে হতে যাচ্ছে? Will be the best performer of our public speaking competition from the entire speaker? I'm very much interested to declare her name, his name. কে হতে যাচ্ছে? He or she? গেস করেন সবাই। সবাই গেস করেন, সবাই গেস করেন। কে হতে যাচ্ছে? যারা বিজয়ী হয়েছেন, পারভেজ শাওন, তিনি লিখেছেন শি।
অর্থাৎ কোন একজন আপু হবে, মেয়ে। আমিও কিছুটা গেস করতে পারছি। একটা আপুই হবেন, বাহ। তাসমিন আফরিন, তিনিও লিখেছেন যে আপু। সবাই আপু। ইমরান হাসান সজল, স্বপ্নদ্রষ্টা সংগঠনের ফাউন্ডার এন্ড জেনারেল সেক্রেটারি, তিনিও লিখেছেন মেয়ে। হতে কি যাচ্ছে আসলে? কি হলো বয়েজ, হোয়ার আর ইউ? উই আর পাবলিক স্পিকার, উই আর গুড পাবলিক স্পিকার। এখানে তো হচ্ছে না। ভাইয়া ভাইয়ারা কোথায় তোমরা সবাই? তোমরা তো নাহিদ ভাইয়ার একটা মান সম্মান রক্ষা করবা, ভাইয়াদের একটা বিথিয়া জয়ী হয়ে যাচ্ছে তাহলে। আমাদের সাথে অনেক অডিয়েন্স আছেন, অডিয়েন্সদের কাছে আবার একটু জানতে চাই যে আহ, যারা যারা আছেন জিজ্ঞেস করে নিন কারা কারা হবেন। আরেকজন কমেন্ট করেছেন ফিমেল, আফসানা মিমি লিখেছেন আপু। ওয়াও, সবাই গেস করতে হ্যাপেনিং। পেরেছে, তাহলে সঠিক গেসটাই করতে পেরেছে মনে হচ্ছে আমার। ওকে, আই উইশ সঠিক। এবং আমি দেরি না করে প্রথম জনের নাম ঘোষণা দিয়েছি। তিনি হচ্ছেন তাসনুভা মেহজাবিন। তিনি হয়েছেন প্রথম and best of speakers of our entire public competition, speaking competition. তো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা জেনে গিয়েছি প্রথম হয়েছে তাসনুভা মেহজাবিন, দ্বিতীয় হয়েছে শাইরা আক্তার দিবা, তৃতীয় হয়েছে সর্দার রকিব হাসান অর্থাৎ SRH তুর্য, চতুর্থ হয়েছে যে স্পেশাল পুরস্কার যাবে স্বপ্নদ্রষ্টার পক্ষ থেকে সরাসরি, তিনি হচ্ছেন রাতুল হোসেন তুর্য। অর্থাৎ 4 জন মানুষ চলে এসেছে। 4 জনকে অনেক অনেক কংগ্রেচুলেশন জানাই। অনেক অনেক ধন্যবাদ, মানে অভিনন্দন, এবং ধন্যবাদ। যারা পুরস্কার পাননি তারা সবাই স্বপ্নদ্রষ্টা সংগঠনের সাথে থাকবেন। আরো চমৎকার কিছু প্রতিযোগিতা নিয়ে আমরা হাজির হব। স্বপ্নদ্রষ্টা সংগঠন দীর্ঘ প্রায় 4 বছর যাবত তরুণদের, ইউথদের স্কিলস ডেভেলপমেন্টে সরাসরি কাজ করছে এবং প্রতিযোগিতা আয়োজন করছে। এই প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে তরুণরা তাদের মেধা বিকাশের একটা মাধ্যম পাচ্ছে, একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। আপনারা হয়তো জানেন যে বন্যার সময় স্বপ্নদ্রষ্টা সংগঠন পরিবারের পক্ষ থেকে একটা অনলাইন ফেস্টের আয়োজন করা হয়েছিল। যে অনলাইন কার্নিভালে বিজ্ঞান মেলায় যে বিষয়গুলো থাকতো, আমরা প্রত্যেকটা বিষয় আমরা এখানে পেয়েছি। এই যে চমৎকার সব আয়োজন স্বপ্নদ্রষ্টা সংগঠনের সাথেই থাকতে হবে এবং স্বপ্নদ্রষ্টার সাথেই থাকবেন সবাই। স্বপ্নদ্রষ্টাতে সামনে আরো দারুণ সব প্রতিযোগিতা আয়োজন হবে এবং যারা পুরস্কার পেয়েছেন তাদের নামগুলো যদি আবার একটু আপনি বলে দিতেন। প্রথম হয়েছেন তাসনুভা মেহজাবিন তাসনুভা আপু। মেহজাবিন, অনেক অনেক কংগ্রেচুলেশন তাসনুভা মেহজাবিন। দ্বিতীয় হয়েছেন শায়রা আক্তার দিবা আপু। শায়েরা দিবা চলে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপু, চমৎকার, তোমাদের দিয়ে হবে। এবং যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের জন্য স্যালুট। এই যে নিজের মধ্যে একটা কনফিডেন্স যে আই ক্যান ডু ইট, আমি পারবো, চমৎকার, চালিয়ে যান, সবাই চালিয়ে যান। এবং যত সহায়তা লাগে স্বপ্নদ্রষ্টা সংগঠন থেকে নাহিদা হাসান আছি, যারা যারা আছে সবাই আপনাদের স্কিলস ডেভেলপমেন্টে হেল্প করব। ধন্যবাদ। তৃতীয় হয়েছেন সরকার রাকিব হাসান। SRH তুর্য। চতুর্থ হয়েছেন রাতুল হাসান তুর্য। রাতুল হোসেন তুর্য। গ্রেট, গ্রেট এভরিওয়ান, কংগ্রেচুলেশন এগেইন, থ্যাংক ইউ। অনেক অনেক অভিনন্দন সবাইকে। কম্পিটিশনে যোগদান করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, স্বপ্নদ্রষ্টার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আবারও জানাচ্ছি যে স্বপ্নদ্রষ্টা সংগঠন শুরু থেকেই ইউথদের ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে। ইউথদের নিয়ে কাজ করতে ভালোবাসি এবং আমি একজন পাবলিক স্পিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এই কারণেই। যখন আমি মঞ্চে দাঁড়াবো, যখন আমি একটা কমিউনিটির সামনে দাঁড়াবো, যখন আমি একটা গ্রুপের সামনে দাঁড়াবো, when I will speak loud, সবাই হইচই করে উঠবে, সবাই জানাবে ইয়েস, আমরা কিছু শিখতে পেরেছি, আমরা
কিছু শিখবো। এবং এই যে চমৎকার সব মানুষজন, তাসনুভা মেহজাবিন, শাহির আক্তার দিবা, সর্দার রাকিব হাসান, রাতুল হোসেন তুর্য, এবং এছাড়াও যারা পুরস্কার পাননি, যারা উইনার হতে পারেননি, তারা প্রত্যেকে উইনার। কেন উইনার? ফার্স্ট স্টেপ সবাই নিতে পারেন, আপনারা ফার্স্ট স্টেপ নিয়েছেন। নিজের সাকসেসের জন্য নিজের গোল সেট করার পরে প্রথম স্টেপ, প্রথম কদম সবাই দিতে পারে না, সবার সাহস থাকে না। আপনারা সাহস করেছেন, তো হ্যাটস অফ টু ইউ গাইস, স্যালুট, তোমাদের দিয়ে হবে। জাস্ট ওয়ার্ক হার্ড, অনেক অনেক বক্তব্য শোনো, বেশি বেশি পড়ো। তাসনুভা মেহজাবিন আপু চমৎকার করেছেন, শাহির আক্তার দিবা চমৎকার, রাতুল হোসেন তুর্য চমৎকার করেছেন, সর্দার রাকিব হাসান তুর্য চমৎকার, ইয়াসির আরাফাত হৃদয় ছিল, সিফাত আহমেদ ছিল, শোয়েব পারভেজ শাওন ছিল, চমৎকার সব মানুষজন, আফসানা মিমি ছিল, অনেকে ছিল, মাহমুদা পারভিন ছিল, জুয়েল ভাইয়া ছিল, অনেকে অনেকে বক্তব্য দিয়েছেন, শাহ আলম ছিল, অনেকে। তো জাস্ট এইটুকুই বলবো, যারা ফার্স্ট স্টেপ দিয়েছেন তারা যেন আর পিছিয়ে না আসেন, এবং এনি কাইন্ড অফ হেল্পের জন্য বিথি আপু আছে, আমি আছি, নাহিদা হোসেন আপনাদের জন্য, এবং স্বপ্নদশা সংগঠন আছে। ধন্যবাদ সবাইকে। বেশি বেশি পড়বেন, বেশি বেশি বই পড়বেন, বেশি বেশি বই পড়ানোর কথা বলতে হবে ভালোভাবে। তাসনুভা মেহজাবিন আপু আমাদের সাথে চলে এসেছেন, আমাদের সাথে, তাকে আবার একটু কংগ্রেচুলেশন জানিয়ে দিই। কংগ্রেচুলেশন তাসনুভা মেহজাবিন, চমৎকার। উই অল আর ইমপ্রেসড অ্যাবাউট ইউ। ফার্স্ট হওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ছোট্ট একটি পুরস্কার চলে যাবে বুকস্ন্যাপের পক্ষ থেকে, প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন, এবং চতুর্থ পুরস্কার রাতুল হোসেনের কাছে যাবে স্বপ্নসার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। বিথি। নাহিদ, অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু আপনার কাছে আমার লাস্ট একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো আপনার কেন মনে হলো যে আপনি একজন পাবলিক স্পিকার হতে পারবেন, বা আপনি কেন পাবলিক স্পিকার হতে গেলেন, বা পাবলিক স্পিকার কেন আপনি? রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যে ভরা এই দেশটাতে অনেক অভাব আছে। সেই অনেক অভাবের মধ্যে অনেক বড় একটা অভাব হলো সুশিক্ষায় শিক্ষিত হওয়া মানুষের অভাব। মানুষের মাঝে সঠিক শিক্ষার অভাব, মানুষের মাঝে সঠিক গাইডেন্সের অভাব। সঠিক গাইডেন্স কেউ পাচ্ছে না, অনেক মানুষ পাচ্ছে না, না পাওয়ার কারণে তারা হারিয়ে যাচ্ছে, ফল করছে। আমি বিষয়টা বুঝেছি, আমি ধরতে পেরেছি, এবং আমি চাই না যে মানুষগুলোর ভেতরে প্রতিভা আছে সেই মানুষগুলো হারিয়ে যাক। সেই লক্ষ্যেই যেন আমি সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি এবং একটা গাইডেন্স দিতে পারি, সেই লক্ষ্যে আমার পাবলিক স্পিকার হিসেবে বেড়ে ওঠা, এবং পাবলিক স্পিকার হয়েছি এবং কথা বলতে পারি, এটা আমার গর্ব হয় আমার নিজের প্রতি, যে আমি মানুষকে কিছু শেখাতে পারি। ধন্যবাদ। এবং আপনারা যারা সবাইকে অডিয়েন্স অনেক আছেন, ছিলেন, সবাইকে লাস্টলি বলবো যে যদি কোনো জায়গায় কখনো প্রয়োজন হয় পাবলিক স্পিকিং নিয়ে কোনো কিছু বলার, এই সাধারণ মানুষটিকে মনে রাখবেন, মনে করবেন। আই হোপ I can give you something. Thank you everyone. Thank you all. Thank you Vithi for giving me a better platform to express my feelings and express my knowledge and share my knowledge with all of you. Thank you. Thank you. অনেক অনেক ধন্যবাদ নাহিদকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, সাথে নাহিদ ভাইয়ের এত সুন্দর সুন্দর কিছু কথা শোনার জন্য। নাহিদ ভাই আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, যেটা আমাদের বাস্তবিক জীবনে অনেক কাজে লাগবে। আর যে কোনো প্রয়োজনে যদি আপনাদের আরো কিছু জানতে ইচ্ছা করে, নাহিদ ভাইকে নক দিতে পারেন, আমাকে নক দিতে পারেন, আমি নাহিদ ভাইয়ার পর্যন্ত পৌঁছে দিব। স্বপ্নদ্রষ্টার সাথে স্বপ্নদ্রষ্টাকে জানাতে পারেন, স্বপ্নদ্রষ্টার মাধ্যমে আমরা নাহিদ ভাইকে জানিয়ে দিব। আপনারা যে কোনো প্রয়োজনে নাহিদ ভাইকে নক করতে পারেন, নাহিদ ভাই আপনাদের সাথে অবশ্যই আপনাদের প্রশ্নের আনসারও দিবে, বা আপনাদেরকে আরো জানার সুযোগ করে দিবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে স্বপ্নদ্রষ্টার সাথে থাকার জন্য। আর আপনারা স্বপ্নদ্রষ্টার সাথে সবসময় থাকবেন, যাতে আমরা আপনাদেরকে আরো এরকম সুযোগ করে দিতে পারি, অনেক কিছু জানার, বই পড়ার যে কম্পিটিশনটা হলো সেরকম ভাবে আরো কিছু জানাতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে।